Alright, আসসালামু আলাইকুম everyone. Am I audible enough? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। Yes, Yes, sir. sir. Yes, sir. Okay, perfect. So, in general case অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে বিকজ মাঝখানে হচ্ছে আমার হেলথ কন্ডিশন ভালো ছিল না। আমি হচ্ছে ইন জেনারেল আমার একটু লাইফ আপডেট দিই। কারেন্টলি হচ্ছে লাইফ আপডেট বলতে আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার হচ্ছে টনসিলের ইনফেকশন হয়ে গিয়েছিল। সো টনসিল ইনফেকশন হওয়ার কারণে আমার হচ্ছে জ্বর আসছিল। সো দ্য ফিভার ওয়াজ 102 অ্যান্ড 103। সো ক্রিটিক্যাল সিচুয়েশনের কারণে আমাকে হচ্ছে হসপিটালাইজ করা হয়। আমি মোটামুটি 3-4 দিনের মতো হসপিটালে ছিলাম। আমাকে হচ্ছে ক্যানোলার মাধ্যমে বেসিক্যালি ইনজেকশন দেওয়া হয়েছে অ্যান্ড এভরিথিং। সো কারেন্ট সিচুয়েশন যদি বলি, আমার হচ্ছে মোটামুটি 80 to 90% রিকভার হয়ে গিয়েছে। বাকি 10 বা 20% হচ্ছে ওরাল মেডিসিনের মাধ্যমে হোপফুলি ইনশাল্লাহ রিকভার হবে। সো ফলো আপের জন্য ডক্টর আমাকে স্যাটারডেতে যেতে বলেছে। যদি দেখে যে কন্ডিশন মোটামুটি ঠিক আছে, তাহলে হোপফুলি ইনশাল্লাহ ওই ইনফেকশনটার জন্য অপারেশন লাগবে না। আর যদি দেখে যে না, এখনও হচ্ছে ইমপ্রুভমেন্ট হয় নাই অথবা হচ্ছে ইটস গেটিং সিভিয়ার অন দ্য সাইড, তাইলে হচ্ছে অপারেশন লাগতে পারে আর কি। সো কাইন্ডলি আমার জন্য একটু দোয়া করবেন। আর হচ্ছে ইন জেনারেল এখন আলহামদুলিল্লাহ আমার কন্ডিশন ভালো আছে, আমি ঠিকঠাক আছি। আজকে হচ্ছে আপনাদের সাথে অফলাইনেই ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, বাট রোড কন্ডিশন যেহেতু খারাপ, দ্যাটস ওয়াই হচ্ছে অনলাইনেই করলাম। আমি হচ্ছে এখানে 3 সেকশন একসাথে নিচ্ছি ক্লাস। ইউজুয়ালি হচ্ছে গুগল মিটে 100 জন পার্টিসিপেন্ট পর্যন্ত অ্যালাউ করে, বাট জুমের হচ্ছে যদি বেসিক্যালি অফিসিয়াল অ্যাকাউন্ট থাকে তাহলে 300 পার্টিসিপেন্ট পর্যন্ত অ্যালাউ করে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে জুমে ক্লাস নিচ্ছি। আমি ইউজুয়াল কেসে হচ্ছে গুগল মিটে ক্লাস নিতে কমফোর্টেবল, বাট জুমে ক্লাস নিচ্ছি যাতে হচ্ছে সব ক্লাস থেকে সবাই হচ্ছে পার্টিসিপেট করতে পারে। আমি সেশনটা ট্রাই করতেছি রেকর্ড করার। আমি যেহেতু জুমে একটু নতুন, সো আমি আসলে বুঝতেছি না এটা রেকর্ডিং ঠিকঠাক মতো হবে নাকি বা সব কিছু অফিসিয়ালি কন্ডাক্ট করতে পারবো নাকি। যদি কোনো ধরনের কোনো ইস্যু হয় আমাকে হচ্ছে অফকোর্স জানাবেন, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হোক বা অন্য কোনো পার্ট যদি বুঝতে না পারেন বা কিছু বুঝতে না পারেন, তাইলে হচ্ছে আমাকে একটু জানানোর ট্রাই করবেন। সো এইটাই বেসিক আমার মানে কারেন্ট সিচুয়েশন আর কি। ডাক্তার ইউজুয়ালি বলেছে আমাকে মোটামুটি রেস্টে থাকতে, বাট দেন এগেইন আপনাদের যেহেতু ফাইনাল সামনে আছে অ্যান্ড হচ্ছে আপনাদের সিলেবাসগুলোও কমপ্লিট করা দরকার, অ্যান্ড সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে একটু কষ্ট করে হলেও জিনিসগুলো কভার করার ট্রাই করব। বাট ইন রিটার্ন হচ্ছে আপনাদের কাছ থেকে আমার একটা জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আপনাদের কাছ থেকে হচ্ছে বেসিক রেসপন্সগুলো লাগবে। সো আপনারা হচ্ছে নর্মালি যদি কোনো কিছু বুঝতে পারেন আজকের ক্লাসে, তাও আমাকে জানাবেন। যদি বুঝতে না পারেন স্টিল হচ্ছে আমাকে একটু বলবেন। সো আপনাদের রেসপন্সটা পেলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমি যেই জিনিসগুলো পড়াচ্ছি আপনারা আমার সাথে আছেন নাকি বা আমার পড়া বুঝতে পারতেছেন নাকি। সো সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? No, sir. স্যার। আচ্ছা, ওকে, পারফেক্ট। সো আজকের বেসিক ক্লাসে হচ্ছে আমি মানে ইউজুয়ালি যেহেতু লাস্ট কয়েকটা ক্লাস নিতে পারি নাই, আমার ইনিশিয়াল প্ল্যান হলো যে হচ্ছে মোটামুটি ফার্স্টের 1 আওয়ারের মধ্যে যা যা হচ্ছে অন্যান্য আমার যে কো ফ্যাকাল্টিগুলো আমার সাবস্টিটিউট হিসাবে গিয়েছিলেন তারা হচ্ছে যেই জিনিসগুলো কভার করেছে, আমি হচ্ছে ওই জিনিসগুলো জাস্ট একটু কুইক ওভারভিউ দিয়ে দিব। আমি হচ্ছে ইন ডিটেলসে যাব না। আর বাকি টাইমটাই আমি ট্রাই করব আমাদের সিলেবাস যতটুকু কভার করা বাকি আছে ওই জিনিসটা কমপ্লিট করে ফেলার। ইউজুয়ালি আমার প্র্যাকটিস হচ্ছে যে আপনাদের ফাইনাল উইক স্টার্ট হওয়ার 1 উইক আগেই আমার হচ্ছে সিলেবাস শেষ হয়ে যায়। সো আমাদের মোটামুটি সিলেবাস শেষই বলা যায়, অল্প কিছু জিনিস বাকি আছে। সো ওই জিনিসগুলো যখন আপনাদের কাছে ক্লিয়ার আউট করে দিব, সো তখনই মানে বেসিক্যালি আজকের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফাইনালের সিলেবাস শেষ হয়ে যাবে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি বেশি পড়াবো বা অতিরিক্ত পড়াবো। জাস্ট সেশনটা একটু লেন্দি হতে পারে বিকজ আমি হচ্ছে একটু ওভারভিউ দিব প্রিভিয়াস নলেজেরই, অ্যান্ড হচ্ছে নতুন কিছু কিছু জিনিস পড়াবো যেটার মধ্যে এসকিউএলের একটা চ্যাপ্টার থাকবে বা এসকিউএলের নলেজ থাকবে। এসকিউএলের নতুন করে কিছু পড়ার নাই, আপনারা ল্যাবে যা শিখে এসেছেন ওই জিনিসগুলাই এনাফ। তারপরেও হচ্ছে জাস্ট আমি একটা কুইক ওভারভিউ করে দিব। আর আপনারা হয়তো বা হচ্ছে আমি যখন অ্যাবসেন্ট ছিলাম আর কি, আমার যে কো ফ্যাকাল্টিদেরকে পাঠানো হয়েছে তারা বেসিক্যালি মানে ওয়ান অফ দি ফাইনেস্ট ফ্যাকাল্টিস অফ সিএসসি 370। সো আমি হচ্ছে তাদেরকেই ইউজুয়ালি চুজ করেছিলাম যে আমার যেহেতু ক্লাস আমি নিতে পারছি না, বাট আপনারা যাতে হচ্ছে পিছায় না থাকেন, তারাই যাতে হচ্ছে বেসিক্যালি ক্লাসগুলো কন্ডাক্ট করে। হোপফুলি ইনশাল্লাহ আপনারা হচ্ছে তাদের ক্লাস বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাও হচ্ছে কোনো সমস্যা নাই। ইউজুয়ালি যদি হচ্ছে আমার পড়া বুঝতে পারেন বা মানে ইন জেনারেল কেসে যদি আমি বলি অ্যাডভাইজিংয়ে যেহেতু আপনারা আমার কোর্স নিছেন,
সো ইউ গাইজ অ্যাকচুয়ালি কেম টু সি মাই ম্যাজিক। এখন আমি আমার ম্যাজিক শো যদি অন্য কোনো ম্যাজিশিয়ানদের দিয়ে দেখাই, সো ওইটা আপনাদের পছন্দ নাও হতে পারে বা বুঝতে নাও পারেন। সো ওইটার কারণেই বেসিক্যালি আমি একটু ওভারভিউ দিব, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে গিয়ে আপনাদের দুইটা জিনিস পড়ানো হয়েছে। একটা হচ্ছে গিয়ে দ্য ইন্ডেক্সিং অ্যান্ড হ্যাশিং, যেটা হচ্ছে B+ট্রি এর কনসেপ্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশন। সো ইন্ডেক্সিং এবং হ্যাশিংয়ের মধ্যে আমি যদি একটু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, বাট বিফোর দ্যাট আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. Acha, okay. Yes. So if you guys go to YouTube and search on with my name Rakin Min Rabbani, so এখানে হচ্ছে আপনারা CSE 370 এর একটা প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টের মধ্যে বেসিক্যালি B+ট্রি এর হচ্ছে একটা ক্লাস রেকর্ডিং আছে, B+ট্রি ইনসারশন এবং হ্যাশিং, এবং তার পাশাপাশি ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট যেই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারেরও রেকর্ডিং আছে। সো এখানে আমি হচ্ছে ইন ডেপথ ক্লাসে যেভাবে পড়াতাম ওইভাবেই ডিটেলসে পড়েছি কোনো একটা সেমিস্টারের অনলাইন সেশনে। সো আপনারা যদি চান আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন। এখানে B+ট্রি এর ইনসারশন আছে, হ্যাশিং আছে, এবং ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের পুরো চ্যাপ্টারটাই আছে। এখানে যেই জিনিসটা মিসিং আছে দ্যাট ইজ বেসিক্যালি B+ট্রি এর ডিলিশন। সো B+ট্রি এর ডিলিশনটা যেহেতু এখানে প্রেজেন্ট নাই, সো ওইটা হচ্ছে আমি একটু ইন ডিটেলসে পড়ানোর ট্রাই করব। সো যাদের ইন ডিটেলসে হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো বোঝা লাগবে, আমার লেকচার জানা লাগবে, আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সো আমরা হচ্ছে আমার মনে হয় আজকের সেশন স্টার্ট করতে পারি। সো বেসিক্যালি আমি আপনাদেরকে যতটুকু পড়িয়ে গিয়েছিলাম আমি সিক হওয়ার আগে, দ্যাট ওয়াজ দ্য বেসিক প্রপার্টিজ অফ দ্য B+ট্রি। সো B+ট্রি এর মধ্যে হচ্ছে আমরা বেসিক প্রপার্টিগুলো কভার করার ট্রাই করেছিলাম। আমাদের যদি এন এর ভ্যালু দেওয়া থাকে, প্রাইমারি কি অথবা কি ইন্ডেক্স কয়টা হবে, তারপরে হচ্ছে সার্চ কির জন্য পয়েন্টার কয়টা হবে, এই জিনিসগুলো আমরা জেনেছিলাম। আমরা হচ্ছে ইনসারশনের পার্ট দেখি নাই, ডিলিশনের পার্টও দেখি নাই। অ্যান্ড যেই জিনিসটা আমি হচ্ছে আপনাদের অলরেডি বলে দিয়েছি, আমি আজকে হচ্ছে ইন ডেপথ পড়াবো না। আই এম গোয়িং টু বি বেসিক্যালি দ্যাট ফ্রেন্ড অফ ইয়োর, যে হচ্ছে থাকে না এরকম কিছু ফ্রেন্ড যে পরীক্ষার আগের দিন একবার জাস্ট পড়ায় 1 ঘন্টার জন্য সব কিছু কভার হয়ে যায়। সো আই উইল ট্রাই টু বি দ্যাট ফ্রেন্ড, যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে বা যেখানে আপনাদের ভুল থাকতে পারে ওই জিনিসগুলোই বেসিক্যালি আমি কভার করার ট্রাই করব। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। সো আমি যদি হচ্ছে B+ট্রি এর ইনসারশনের কথা বলি, সো ইনসারশনের ক্ষেত্রে প্রথম আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউজুয়ালি এক্সামে এন এর ভ্যালু দেওয়া থাকবে। সো এন এর যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, ওখান থেকে আমাদের বেসিক্যালি B+ট্রি এর নোটটা আঁকতে হবে। নোডের মধ্যে আমরা জানি পয়েন্টার থাকে এবং হচ্ছে সার্চ কি ভ্যালু থাকে। সো আমাদেরকে যদি এন এর ভ্যালু 3 দেওয়া থাকে, তার মানে আমাদের পয়েন্টার থাকবে 3টা, P1, P2 অ্যান্ড হচ্ছে গিয়ে P3, এবং আমাদের যে সার্চ কি ভ্যালু থাকবে, সার্চ কি ভ্যালু হবে n-1 উইচ ইজ বেসিক্যালি 2। তার মানে n এর ভ্যালু যতই দেওয়া থাকুক না কেন, আমাদের সবার প্রথমের কাজ হচ্ছে ইনসারশনের ক্ষেত্রে ট্রি এর নোটটা আঁকা। সো ট্রি এর নোটটা যদি আমরা আঁকি, ট্রি এর নোটটা আঁকার জন্য আমার সার্চ কি ভ্যালুর টোটাল ভ্যালু জানা লাগবে এবং পয়েন্টার জানা লাগবে। সো এন এর ভ্যালু যদি 3 দেওয়া থাকে, সার্চ কি ভ্যালু হবে 2টা, n-1, এবং পয়েন্টার হবে 3টা। এক্স্যাক্টলি সেম এন এর ভ্যালু যদি 8 দেওয়া থাকে, তার মানে টোটাল পয়েন্টার হবে 8টা, সার্চ কি ভ্যালু হবে 7টা, অলওয়েজ n-1। এবং একটা নোডের পয়েন্টার দিয়ে যেহেতু শুরু হয় এবং পয়েন্টার দিয়ে যেহেতু শেষ হয়, তার মানে অলরেডি আপনারা বুঝতেছেন সার্চ কি ভ্যালু অলওয়েজ পয়েন্টারের থেকে 1 কম থাকবে। সো প্রথম কাজ হচ্ছে আপনাদের B+ট্রি এর যদি ইনসারশন দেওয়া হয়, নোটটা প্রপারলি আঁকা। নোট যদি প্রপারলি আঁকতে না পারেন, ইন দ্যাট কেস ট্রি যত সুন্দরভাবে সিমুলেশন করেই করেন না কেন, ট্রি কখনোই প্রপারলি হবে না, ট্রি অ্যাকুরেট হবে না। সো পুরা ট্রিটাই ভুল যাবে। সো এন এর ভ্যালু যেটা দেওয়া থাকবে সেখান থেকে ফিগার আউট করে সবার প্রথমেই হচ্ছে নোটটা ভালো করে আঁকবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা যখন ইনসারশন করতে যাবেন, ইনসারশন করেন বা ডিলিশন করেন, আপনারা অলওয়েজ মনে রাখবেন আমরা যেই B+ট্রিটা আপনাদেরকে পড়াবো দ্যাট ইজ গোয়িং টু বি রাইট বায়াসড। সো আপনাদের B+ট্রি যেটা থাকবে ওইটা হচ্ছে অলওয়েজ রাইট বায়াসড হবে। সো আমরা হচ্ছে রাইট বায়াস ট্রি নিয়ে আলোচনা করব। ইউজুয়ালি B+ট্রি 2 টাইপের হয়ে থাকে, রাইট বায়াসড হয়, লেফট বায়াসড হয়। কাইন্ডলি হচ্ছে ইউজুয়ালি ইউটিউবে অনেকে র্যান্ডম ভিডিও দেখেন, র্যান্ডম ভিডিও দেখার পরে দেখা যায় আমি যেই জিনিসটা পড়াচ্ছি ওইটার সাথে সিমুলেশন ম্যাচ নাও করতে পারে। সো সিমুলেশন যদি ম্যাচ না করে, দ্যাট মিনস দ্যাট
ওটা হয়তো বা লেফট বায়াস ট্রি দিয়ে করা হয়েছিল, আমি রাইট বায়াস ট্রি দিয়ে করাচ্ছি। সো অলওয়েজ মনে রাখবেন, আমরা ইনসারশন, ডিলিশন বা বি প্লাস ট্রি এর যাই পড়ি না কেন, আমরা হচ্ছে অলওয়েজ রাইট বায়াস ট্রি দিয়েই পড়বো। আচ্ছা, সো এখন আসি হচ্ছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার পয়েন্টটা সিঙ্গেল লাইন দিয়েও মানে বোঝানো যাবে তাই না? সরি, নাকি ডাবল? আমার যে এন ধরেন এন এর মান যদি 3 থাকে সেক্ষেত্রে তো পয়েন্টার 3টা হয় না, তো স্যার এটা কি ডাবল লাইন দিয়ে করতে ইয়েস, হবে? নোড হচ্ছে যেভাবে আঁকতে হয় এক্স্যাক্টলি সেম ভাবে, মানে হচ্ছে এরকম ডাবল লাইন দিয়েই হচ্ছে পয়েন্টারটা আঁকতে হবে, নোটগুলা কমপ্লিটলি আঁকতে হবে। সেটার জন্য আপনারা হচ্ছে জায়গা ছোট রাখেন, কোনো সমস্যা নাই, বাট এরকম ডাবল লাইন দিয়ে পয়েন্টার বুঝাতে হবে। আচ্ছা, ওকে। সো এখন আসি হচ্ছে দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য ইনসারশন। সো ইনসারশনের কথা যদি আমি বলি, আমাদের নর্মাল হচ্ছে একটা ট্রিতে সার্চিং কিভাবে করা হয় এটা আমরা অলরেডি জানি, এটা আমরা অলরেডি দেখে আসছি, এটা আমি আপনাদেরকে পড়িয়েছি। সো ইউজুয়ালি আমরা জানি একটা বি প্লাস ট্রিতে নোডের মধ্যে, ইন্ডিভিজুয়াল নোডের মধ্যে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে সর্টেড থাকে, এবং আমরা হচ্ছে যেই ভ্যালুটা ইনসার্ট করতে যাব, আমরা অলওয়েজ ভ্যালুটা ইনসার্ট করব হচ্ছে লিফ নোডে। সো অলওয়েজ ভ্যালুটা ইনসার্ট করতে হয় হচ্ছে লিফ নোডে। এখন লিফ নোডে যাওয়ার জন্য নর্মাল সার্চিং আমরা যেভাবে করি সেম ওয়েতেই করব। সো আমি যদি বেসিক স্লাইডের যে এক্সাম্পল দেওয়া আছে, স্লাইডের এক্সাম্পল থেকে দেখি, সাপোজ হচ্ছে আমাকে যদি এরকম টাইপের একটা ট্রি দেওয়া থাকে, আমার এখানে 1 3 5 7 অলরেডি ইনসার্ট করা হয়েছে, আমি 9 ইনসার্ট করতে চাচ্ছি। দ্য ভ্যালু অফ 9 ইজ বেসিক্যালি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 5। সো 9 যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 5 হবে, তার মানে আমি রাইট সাইডে যাব, রাইট সাইডে এখানে 5 7 এবং এখানে একটা ফাঁকা স্পেস আছে, এখানে আমি 9 ইনসার্ট করার ট্রাই করব। সো আমি এখানে 9 ইনসার্ট করলাম। ইনসারশনের ক্ষেত্রে লিফ নোডে যদি ফাঁকা জায়গা থাকে ওইখানে ওই ভ্যালুটা বসায় দিবেন। এইটা নিয়ে কোনো অ্যালগোরিদমের কাহিনী নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ঝামেলা বেসিক্যালি ইনসারশনের ক্ষেত্রে কখন হয়, যদি ওভারফ্লো হয়ে যায়। সো ওভারফ্লো জিনিসটা কি? ওভারফ্লো মানে হচ্ছে, মনে করেন আমার এখানে পয়েন্টার আছে 3টা এই পার্টিকুলার নোডে, সার্চ কি ভ্যালু আছে হচ্ছে 2টা। সো আমার এখানে মনে করেন 2টা ভ্যালু আছে 3 7। এখন আমি যদি এই নোডের মধ্যে 9 ইনসার্ট করার ট্রাই করি, এখানে খেয়াল করে দেখেন 9টা কিন্তু ইনসার্ট করার জায়গা নাই। সো তখনই হচ্ছে আমাদের ওভারফ্লোটা হয়। ওভারফ্লো হলেই আমরা ইনসারশনের ক্ষেত্রে 2টা অ্যালগোরিদম বা 2টা মেথড ফলো করে থাকি। একটাকে বলা হয় হচ্ছে স্প্লিট, আরেকটাকে বলা হয় হচ্ছে প্রোপাগেট। এখন স্প্লিট এবং প্রোপাগেটের ক্ষেত্রে, ইউজুয়ালি স্প্লিটের ক্ষেত্রে আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্প্লিটটা আমরা কিভাবে করব, একটু খেয়াল করে দেখেন। সাপোজ আমার হচ্ছে 2 3 5, এইটা একটা নোড ছিল, এই নোডের মধ্যে আমি নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি 7। সো এই জিনিসটাকে আমরা কিভাবে স্প্লিট করব, এই জিনিসটাকে আমরা ইকুয়ালি স্প্লিট করতে পারি। 4টা যেহেতু ভ্যালু আছে, সো 2টা 2টা করে ইকুয়াল স্প্লিট করা যায়। ইভেন নাম্বারের ক্ষেত্রে স্প্লিটিং করার সময় আমাদের কোনো প্রবলেম নাই, বাট অড নাম্বারের ক্ষেত্রে কি হবে, সাপোজ আমার এখানে 3 5 7 আছে, আমি এখানে 9 3 5 আছে, 7 লেটস সে 2 3 5 7 আছে, আমি এখানে 9 ইনসার্ট করতে চাচ্ছি। সো 9টা যদি ইনসার্ট করতে চাই, আমরা অলওয়েজ এমনভাবে স্প্লিট করব যাতে হচ্ছে রাইট সাইডে ভ্যালু বেশি থাকে। দিস ইজ দ্য রিজন ওয়াই উই আর কলিং দিস আ রাইট বায়াস বি প্লাস ট্রি। তার মানে আমরা রাইট সাইডের প্রতি অলওয়েজ বায়াস থাকব। রাইট সাইডের প্রতি যে বায়াসড আছে এটা কিভাবে বুঝলাম, কারণ আমরা যখন কোনো একটা ভ্যালু সার্চ করি, ওই ভ্যালুটা যদি কারেন্ট ভ্যালুর সমানও হয়, তারপরেও কিন্তু আমরা রাইট সাইডে যাচ্ছি। সো ইটস কাইন্ড অফ লাইক এ রাইট বায়াস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে স্প্লিটিং মেথড ফলো করছি, যদি ইভেন নাম্বার থাকে তাহলে আমরা সুন্দর মতো ইভেনলি হচ্ছে স্প্লিট করতে পারবো, বাট যদি অড নাম্বার থাকে, ফর এক্সাম্পল যদি 3টা থাকে, তাহলে লেফট সাইডে আমরা 1টা রাখবো, রাইট সাইডে 2টা রাখবো। তার মানে অলওয়েজ এমনভাবে স্প্লিট করতে হবে যাতে রাইট সাইডে নাম্বার অফ ভ্যালু বেশি থাকে ফর দ্য অড নাম্বার অফ কি সার্চ ভ্যালুস। সো এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, ওকে। সো স্প্লিটিংয়ের ক্ষেত্রে গেল, এখন আমি হচ্ছে প্রোপাগেশনের ক্ষেত্রে আসি। সো প্রোপাগেশনের ক্ষেত্রে আবার এখানে একটা নতুন কাহিনী আছে। প্রোপাগেশন হচ্ছে লিফ নোডের একভাবে হয়,
আর নন লিফ নোডের ক্ষেত্রে আরেকভাবে হয়। প্রোপাগেশনটা কী জিনিস? প্রোপাগেশন হচ্ছে স্প্লিট করার পরের স্টেপ। স্প্লিট আমরা এইভাবে করলাম, স্প্লিট করার পরে আমাদের কোনো একটা ভ্যালু উপরে পাস করে দিতে হয়। এই যে উপরে ভ্যালুটা পাস করে দেওয়ার ব্যাপারটা, এটাকেই হচ্ছে প্রোপাগেট বলা হয়। সো প্রোপাগেশনের ক্ষেত্রে লিফ নোডে কীভাবে প্রোপাগেশন হয় একটু খেয়াল করে দেখেন। সাপোজ আমার এখানে 4 7 10 এরকম একটা ভ্যালু ছিল, 12টা নতুনভাবে আমার ইনসার্ট করতে চাচ্ছি। এখন এখানে যে নোটটা ছিল, এই নোটটা ছিল হচ্ছে 4 7 10। সো এই নোটটা আমার কাছে আছে, এখানে সার্চ কি ভ্যালু 3টাই বসে, 3টার বেশি বসানো যাবে না। এখন এখানে আমি 12 ইনসার্ট করতে চাচ্ছি। সো 12 যখন ইনসার্ট করতে যাব, এই নোটটা অবভিয়াসলি ওভারফ্লো হয়ে যাবে। যখনই নোটটা ওভারফ্লো হয়ে যাবে, আমি তখন হচ্ছে এটাকে স্প্লিট করে ফেলবো। স্প্লিট করা মানে হচ্ছে 4 এবং 7কে নিয়ে একটা নোট ক্রিয়েট করব, এবং 10 এবং 12কে নিয়ে আরেকটা নোট ক্রিয়েট করব। এইটা গেল হচ্ছে স্প্লিটিংয়ের পার্ট। এরপর আসি হচ্ছে প্রোপাগেশন। এখন যেটা বলছিলাম, প্রোপাগেশন লিফ নোডের ক্ষেত্রে একরকম হয়, নন লিফ নোডের ক্ষেত্রে আরেক রকম হয়। লিফ নোডের ক্ষেত্রে রাইট সাইডে বা রাইট চাইল্ডে যে স্মলেস্ট ভ্যালুটা থাকে, এই ভ্যালুটাই উপরে কপি হয়ে যায়। আমি আবার রিপিট করতেছি, স্প্লিট করার পরে যখন আমরা প্রোপাগেট করি, প্রোপাগেশনের সময় রাইট চাইল্ডের যে স্মলেস্ট ভ্যালুটা থাকে, রাইট চাইল্ডের স্মলেস্ট ভ্যালু কিন্তু অলওয়েজ এই লোকেশনেই পাওয়া যাবে। কেন? কারণ এখানের যেই নোটটা থাকবে, নোট তো অলওয়েজ সর্টেড থাকবে। সো সর্টেড যদি হয়, স্মলেস্ট ভ্যালুটাকে এখানেই পাওয়া যাবে। সো রাইট চাইল্ডের স্মলেস্ট ভ্যালুটা উপরে কপি হয়ে যাবে। সো এইটাই হচ্ছে লিফ নোডের স্টোরি। নন লিফ নোডের ক্ষেত্রে যখন প্রোপাগেট হবে, প্রোপাগেশনের ক্ষেত্রে ভ্যালুটা ডিরেক্টলি উপরে চলে যাবে, এই জায়গাটাতে আর এক্সিস্ট করবে না। তার মানে লিফ নোডের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে হচ্ছে কপি পেস্ট হয়। সো ইউজুয়ালি হচ্ছে 10 যেই ভ্যালুটা থাকে, 10 ভ্যালুটা হচ্ছে উপরে প্রোপাগেট হয়ে যায়। সো ইটস মোর লাইক আ কপি পেস্ট। বাট নন লিফের ক্ষেত্রে উই ক্যান মনে রাখার জন্য বলতে পারি এখানে হচ্ছে কাট পেস্ট হয়। তার মানে ইনিশিয়াল রাইট সাইডের নোডে আর কোনো ভ্যালু থাকবে না, ওই ভ্যালুটাই উপরে হচ্ছে প্রোপাগেট হয়ে যাবে। এবং এইটাই ছিল দ্য অ্যালগোরিদম অফ দ্য B+3 ইনসারশন, স্প্লিট এবং প্রোপাগেট। সো B+3 এর ইনসারশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, পারফেক্ট। সো স্যার, জি বলেন। ইনসারশন নিয়ে কোশ্চেন না থাকলেও স্যার একটা কনফিউশন, সেটা হচ্ছে স্যার আমরা কোশ্চেন যখন অ্যান্সার করব তখন কি আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস দেখাই দিতে হবে? প্রত্যেকটা নোট যখন আপনারা ইনসার্ট করবেন, সেটার জন্য হচ্ছে নতুন করে ট্রি আঁকতে হবে। ডিফল্ট মেথড বা ডিফল্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাকে এই যে প্রত্যেকটা ভ্যালু যখন আমি ইনসার্ট করব, ট্রিটার মধ্যে স্প্লিট প্রোপাগেট হোক নাকি ডিরেক্টলি আমরা ভ্যালু বসাই, প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদা করে ট্রি আঁকতে হবে বা আলাদা আলাদা করে আপডেটেড নোটটা শো করতে হবে। এখন কোয়েশ্চেনে যদি মাঝে মাঝে বলা থাকে যে যদি কোনো স্প্লিট প্রোপাগেট না হয় তাহলে ট্রি আঁকার দরকার নাই, কোয়েশ্চেনে যদি স্পেসিফিক্যালি বলা থাকে ইন দ্যাট কেস হচ্ছে ওইটা ফলো করবেন। বাট কোয়েশ্চেনে যদি বলা না থাকে, প্রত্যেকটা নোডের ইনভলভমেন্টের জন্য বা প্রত্যেকটা নোডের ইনসারশনের জন্য নতুন নতুন করে ট্রিটা আঁকতে হবে। আমি যেই কথাটা বললাম, এটা যদি আমি একটু সিমুলেশন ওয়েতে দেখাই। সো ফর এক্সাম্পল আপনাদের হচ্ছে এখানে প্রথমে 1 ইনসার্ট করতে বলেছে, সো এভাবে নোডের মধ্যে 1 ইনসার্ট করবেন। এরপরে 3 ইনসার্ট করতে বলেছে, এরপর নতুনভাবে আবার হচ্ছে এখানে 1 আর 3 আঁকবেন। তারপরে 5 ইনসার্ট করতে বলেছে, তারপরে হচ্ছে 1 3 5 আঁকবেন। এভাবে প্রত্যেকটা ভ্যালু ইনসারশনের জন্য নতুন করে B+3 আঁকতে হবে। বাট মাঝে মাঝে এটা একটু কোয়েশ্চেনে খেয়াল করে দেখবেন, মাঝে মাঝে কোয়েশ্চেনে বলা থাকে যদি স্প্লিট প্রোপাগেট করা না লাগে তাহলে নতুন করে ট্রি আঁকার দরকার নাই। ইন দ্যাট কেস কী করতে পারেন, 1 3 5 যে ভ্যালুটা আছে একবারে একটা নোডের মধ্যে শো করে দিতে পারেন। এরপরে যখন 7টা আসবে তখনই তো ওভারফ্লো হবে, ওভারফ্লো হলেই তো স্প্লিট প্রোপাগেট হবে। সো তখন হচ্ছে আবার নতুন করে আপডেটেড ট্রিটা আঁকবেন। বাট দেন অ্যাগেন এটা যদি কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলা থাকে তখনই করবেন। কোয়েশ্চেনে যদি কিছু বলা না থাকে, ডিফল্ট রুল হচ্ছে প্রত্যেকটা ভ্যালু ইনসারশনের জন্য বারবার নতুন করে ট্রিটা আঁকা। বুঝতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে ইনসারশন নিয়ে? Okay, perfect. So moving on to the next part. Next part is basically deletion. So deletion এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু চেঞ্জেস আছে বা কিছু জিনিস মনে রাখতে হবে। সো
ডিলিশন নিয়ে অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যায়, বিকজ ডিলিশনের হচ্ছে অনেকগুলা কেস থাকে। যে যদি ডিলিশন সবার প্রথমে মনে রাখতে হবে কেন হয়। ডিলিশন হয় হচ্ছে আন্ডারফ্লোয়ের কারণে। ডিলিশন বেসিক্যালি ডিলিশনের যে অ্যালগোরিদমটা ফলো করা হয়, এই অ্যালগোরিদম আমরা ফলো করি হচ্ছে আন্ডারফ্লো যদি হয়। তার মানে ইনসারশনের ক্ষেত্রে এই যে স্প্লিট প্রোপাগেট, এই অ্যালগোরিদমটা কখন ফলো করতাম, যখন হচ্ছে ওভারফ্লো হতো। ডিলিশনের ক্ষেত্রে আমরা এটা ফলো করব যখন হচ্ছে আন্ডারফ্লো হবে। সো এই আন্ডারফ্লো হওয়ার কারণে অনেকের অনেক ধরনের কেস থাকে, অনেকেই কেসগুলা মনে রাখতে পারেন না, বা হচ্ছে অনেকে মুখস্থ করতে চান, এক্সামে হচ্ছে কনফিউজড হয়ে যান। ইনিশিয়াল ক্ষেত্রে জাস্ট টু কমফোর্ট ইয়োর সেলফ এতটুকু মনে রাখলেই হবে, B+3 এর যদি আপনি অ্যাকচুয়াল যে প্রপার্টিটা যদি ফলো করতে পারেন, তাহলে আপনার ডিলিশন হচ্ছে কমপ্লিট হবে। এখন B+3 এর প্রপার্টিটা কি? B+3 এর প্রপার্টি হচ্ছে একটা নোডের লেফট সাইডে বা লেফট চাইল্ডে ওই নোডের থেকে স্মলেস্ট ভ্যালু থাকবে, একটা নোডের রাইট সাইডে অথবা রাইট চাইল্ডে ওই নোডের সমান অথবা বড় ভ্যালু থাকবে। সো দিন শেষে ডিলিট করার সময় যেই কেসই আসুক না কেন, আমরা এমনভাবে ট্রিটা ড্র করার ট্রাই করি বা এমনভাবে কেসটার অ্যালগোরিদম ফলো করার ট্রাই করি যাতে এই প্রপার্টিটা কখনো ভায়োলেট না হয়। কোন প্রপার্টিটা? নোডের লেফট সাইডে বা লেফট চাইল্ডে অলওয়েজ স্মলেস্ট ভ্যালু থাকবে, রাইট সাইডে অথবা রাইট চাইল্ডে অলওয়েজ তার সমান অথবা লার্জেস্ট ভ্যালু থাকবে। এতটুকু মাথায় নিয়ে আমরা যদি ডিলিশনের দিকে আগাই, হোপফুল ইনশাল্লাহ আপনাদের হচ্ছে বুঝতে প্রবলেম হবে না। সো তার আগে আমাদের হচ্ছে B+3 এর কিছু প্রপার্টি জানতে হবে, যেটা আমি বললাম এন এর ভ্যালু অলওয়েজ দেওয়া থাকবে, ওই অনুযায়ী হচ্ছে আমাদের সার্চ কি ভ্যালু এবং হচ্ছে পয়েন্টার যেটা ওই নোটগুলো আঁকতে হবে। চিলড্রেন কয়টা থাকবে, ম্যাক্সিমাম কয়টা থাকবে, মিনিমাম কয়টা থাকবে, এইটা আপনারা মনে রাখতে পারেন। কি ভ্যালুর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে n-1 থাকবে, এই জিনিসটা আপনারা অলরেডি জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। বাট এই যে লিফ নোড এবং ইন্টারনাল নোডে কয়টা ভ্যালু থাকবে, এইটা ডিলিশনের ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের ফিগার আউট করে নেওয়া উচিত, অথবা সবার প্রথমে আপনাদের হচ্ছে এটা কোথাও আলাদাভাবে লিখে নেওয়া উচিত। বিকজ এই প্রপার্টিটার উপর ডিপেন্ড করেই আমরা হচ্ছে ডিলিশনগুলো করব। এই প্রপার্টির উপর ডিপেন্ড করেই আমরা বেসিক্যালি দেখব যে একটা নোডের মধ্যে আন্ডারফ্লো হচ্ছে নাকি হচ্ছে না। এখন যখনই এই সাইনটা আসবে, আপনারা যদি স্লাইড ফলো না করে বই ফলো করেন, বইয়ের ক্ষেত্রে লিফ নোডের জন্য এক ধরনের অ্যালগোরিদম বা এক ধরনের ইকুয়েশন লেখা আছে, ইন্টারনাল নোডের জন্য আরেক ধরনের ইকুয়েশন লেখা আছে। বাট আমরা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য বা আমাদের সিমুলেশন করার সুবিধার জন্য লিফ নোডের ক্ষেত্রেও কি ভ্যালুর মিনিমাম ভ্যালু আমরা এই ইকুয়েশন দিয়ে ফিগার আউট করব, ইন্টারনাল নোডগুলোর ক্ষেত্রেও একই ইকুয়েশনই আমরা ফলো করব, আমরা সেপারেট কোনো ইকুয়েশন ফলো করতেছি না। এখানে বলা আছে সিম্পলিসিটির জন্য আমরা লিফ এবং ইন্টারনালকে একই জিনিস ধরি, বাট এছাড়া অনেক জায়গায় বইতে হচ্ছে n-1/2 এই টাইপের ইকুয়েশন দেওয়া আছে, বাট এটা আপাতত জানার দরকার নেই। কারণ আপনারা ইউটিউবে যত ধরনের ভিডিও দেখবেন বা যত ধরনের সিমুলেশন দেখবেন, সব জায়গায় এইটাই ফলো করা হয়েছে। এবং আপনাদের যে এখানে একটা সিমুলেশনের মোস্ট প্রবাবলি লিঙ্ক দেওয়া হয়েছে, এই যে এখানে একটা সিমুলেশনের লিঙ্ক আছে B+3 এর। সো এখানের সিমুলেশন লিঙ্কটা যদি আপনারা ফলো করেন, এখানেও সেম প্রপার্টিটাই ফলো করা হয়েছে। প্রপার্টিটা কি? প্রপার্টিটা হচ্ছে B+3-তে মিনিমাম সার্চ কি ভ্যালু কয়টা থাকবে? মিনিমাম সার্চ কি ভ্যালু থাকবে n/2 - 1। এখন ঘটনা হচ্ছে, কোয়েশ্চেন টু ইউ গাইজ, এই যে একটা নোটেশন আঁকলাম, এটা কি থার্ড ব্র্যাকেট? সিলিং। ভেরি গুড, এটা হচ্ছে সিলিং ভ্যালু। সিলিং ভ্যালু মানে কি? সিলিং ভ্যালু মানে হচ্ছে এখানে যদি 4 থাকে, 4কে 2 দিয়ে ডিভাইড করলে তো 2ই আসে, 2 এর সিলিং ভ্যালু 2ই হবে। সো 2 - 1 = 1। বাট এখানে যদি 3 থাকে, 3কে 2 দিয়ে ডিভাইড করলে আমার আসবে হচ্ছে 1.5। এখন 1.5-এর আমার হচ্ছে সিলিং ভ্যালু নিতে হবে। সো 1.5-এর যদি সিলিং ভ্যালু নেই, এটা হবে হচ্ছে গিয়ে 2। সো 2 - 1 = 1। এই 1টা হচ্ছে মিনিমাম কি ভ্যালু, এবং এই 1টাই হচ্ছে আমাদের ডিলিশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। সো ডিলিশনের ক্ষেত্রে আমরা কোন প্রপার্টিটা মনে রাখবো এবং কোন কোন ইকুয়েশন মনে রাখতে হবে, এটা আমরা জানলাম।
সো আমরা হচ্ছে ডিরেক্টলি ডিফারেন্ট কেসেসে চলে যাই। এখানে ইনসারশনের কিছু সিমুলেশন দেখানো আছে। আমি যা যা পড়লাম আমার পড়া যদি বুঝতে পারেন, বা ফারদিন স্যার বা দীপু স্যার আপনাদের যখন ক্লাস নিয়েছিলেন তাদের যদি পড়া বুঝতে পারেন, তাহলে এগুলো আলাদাভাবে নতুন করে কিছু দেখার নাই। এখন ডিলিশনের ক্ষেত্রে দেয়ার আর ইন টোটাল 5 কেসেস, টোটাল 5টা কেস আছে। বাট যেই কেসের কথাই চিন্তা করি না কেন, অলওয়েজ মনে রাখবেন আমরা এমনভাবে বা এমন কিছু করার ট্রাই করব ট্রিতে যাতে একটা নোডের লেফট সাইডে অলওয়েজ স্মলেস্ট ভ্যালু থাকে, রাইট সাইডে অলওয়েজ হচ্ছে আইদার ইকুয়াল অথবা গ্রেটেস্ট ভ্যালু থাকে। সো এখন আসি, মনে করেন আমাদেরকে এখানে এন এর ভ্যালু 4 দেওয়া আছে। সো এন এর ভ্যালু 4 দেওয়া মানে এই যে সেম সবার প্রথমে যেটা বলছিলাম, ইকুয়েশনটা সবার আগে লিখে ভ্যালুটা বের করে ফেলবেন। এন এর ভ্যালু 4 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 ইজ 2, 2 এর সিলিং ভ্যালু 2ই হবে, 2 মাইনাস 1 ইজ বেসিক্যালি 1। তার মানে একটা লিফ নোডে বা ইন্টারনাল নোডে মিনিমাম একটা সার্চ কি ভ্যালুই থাকতে পারবে, একটার কম কোনো সার্চ কি ভ্যালুওয়ালা নোড আমাদের এই ট্রিতে এক্সিস্ট করতে পারবে না বা থাকতে পারবে না। এখন ঘটনা হচ্ছে আমাদেরকে মনে করেন এই সাইডের যেই ট্রিটা দেখানো আছে এই ট্রিটা হচ্ছে দেওয়া আছে এবং বলা আছে এখান থেকে 7 ডিলিট করতে হবে। ডিলিট করতে যান বা ইনসার্ট করতে চান, সার্চিংয়ের যেই অ্যালগোরিদম অলওয়েজ ওই অ্যালগোরিদম ফলো করে করেই লিফ নোডে যেতে হবে। কারণ ডিলিট যখন আমরা করব আমরা অলরেডি জানি যে কোনো একটা পার্টিকুলার সার্চ কি ভ্যালু লিফ নোডে মাস্ট এক্সিস্ট করবেই। সে ইন্টারনাল নোড বা রুট নোডে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বাট ইট ইজ গ্যারান্টিড দ্যাট ওইটা হচ্ছে লিফ নোডে থাকবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ওই যেই ভ্যালুটা ডিলিট করতে বলেছে সার্চিংয়ের মাধ্যমে ওই ভ্যালুটার কাছে যাওয়া, দেন ওই ভ্যালুটা ডিলিট করার ট্রাই করা। এখন আসি, আমাদেরকে ডিলিট করতে বলেছে 7 এর ভ্যালু 15-এর থেকে ছোট, তার মানে আমরা লেফটে যাব। লেফটে যাওয়ার পরে এখানে একটা নোট পেলাম যেই নোটে 5 আছে এবং 10 আছে। 7 ভ্যালুটা 5-এর থেকে বড় বা 10-এর থেকে ছোট, তার মানে এই অ্যারোটাকে আমরা ফলো করব। এই অ্যারোটাকে ফলো করে যেই নোটটা পাবো ওই নোডে দেখেন এই যে যেই 7টা আছে 7টা এখানে এক্সিস্ট করছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই 7টাকে রিমুভ করে ফেলা বা 7টাকে ডিলিট করে ফেলা। এখন ঘটনা হচ্ছে 7টা যখন ডিলিট করলাম আমাদের মিনিমাম সার্চ কি ভ্যালু একটা থাকা উচিত। দেখেন এই নোডে কিন্তু অলরেডি 2টা আছে, তার মানে এই প্রপার্টি অলরেডি ফলো করতেছে। যদি ফলো করে তাহলে এইটা নিয়ে আর কোনো ধরনের কোনো ইস্যু নাই, সিম্পলি আমরা এই 7টাকে রিমুভ করতে পারবো এবং 7টাকে যদি রিমুভ করে দেই আমাদের ট্রিটা দেখতে এই রকম হবে। সো 7 ডিলিট করার পর আপডেটেড ট্রিটা এইরকম হবে। দিস ইজ দ্য প্রিটি বেসিক কেস। 7টা সার্চ করে করে বের করব, লিফ নোড থেকে ডিলিট করে দিব। আচ্ছা, এখন আসি ফার্স্ট কেসেরই এক্সাম্পল নাম্বার 2তে। এক্সাম্পল নাম্বার 2 কেন দেওয়া হয়েছে? এইখানে এই ট্রিটার ক্ষেত্রে যে ভ্যালুটা ডিলিট করছিলাম সেটা শুধুমাত্র লিফ নোডেই এক্সিস্ট করতো, বাট এখানে খেয়াল করে দেখেন লিফ নোডেও এক্সিস্ট করতেছে, ইন্টারনাল নোড বা রুট নোডেও এক্সিস্ট করতেছে। এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা করব, আমাদেরকে 15 ডিলিট করতে বলা হয়েছে। আমরা রুট নোড থেকে সার্চ করব, 15 তো পেয়ে গেলাম, বাট এটাই কি আমাদের ডিলিট হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে না, আমাদের লিফ নোডে আগে যেতে হবে। সো 15 ইজ ইকুয়ালস টু 15, তার মানে হচ্ছে রাইট সাইডে গেলাম। 15 ইজ লেস দ্যান 20, তার মানে লেফট সাইডে গেলাম। লেফট সাইডে গিয়ে আমি এই নোটটা পাচ্ছি যেখানে 15 আছে এবং 18 আছে। সো এইটার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এই 15টাকে রিমুভ করে ফেলা। সো এই 15টাকে আমি রিমুভ করলাম, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। নর্মাল নোটটুকু দেখতে যেরকম ছিল সেরকমেরই থাকবে, নো ইস্যু উইথ দ্যাট। বাট প্রবলেম হচ্ছে এই 15টা রুট নোডেও এক্সিস্ট করতেছে বা ইন্টারনাল নোডে এক্সিস্ট করতেছে। যদি এরকম কোনো কেস থাকে তাহলে আমরা যেটা করব, আমাদের রাইট চাইল্ডের যে স্মলেস্ট ভ্যালুটা থাকে, রাইট চাইল্ড বলতে বা রাইট ট্রি বলতে আমি এই ট্রিটাকে বুঝাচ্ছি। এই ট্রি এর স্মলেস্ট ভ্যালু কোনটা? 18। এই 18টাকে আমি হচ্ছে রুটে নিয়ে আসব। তার মানে রুট থেকে বা ইন্টারনাল নোড থেকে যদি কিছু রিমুভ করতে হয় আমরা বেসিক্যালি কি করব, এটাকে রিপ্লেস করে দিব। কি দিয়ে রিপ্লেস করব? লোয়েস্ট কি ফ্রম দ্য রাইট সাব ট্রি। এই যে রাইট সাব ট্রিটা যেটা আছে এখানে লোয়েস্ট কিটা কত? 18। সো 18, এই 18টাকে আমি হচ্ছে এই রুটে এনে বসাই দিব। দিস ইজ এক্সাম্পল নাম্বার 2 ফর কেস নাম্বার 1। ফার্স্ট কেস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?
স্যার একটু আরেকবার বলবেন যে 18 হচ্ছে মানে আমরা কেন আনলাম মানে ইয়াতে মানে রুটে? 18টাকে রুটে আনলাম কারণ আমাদের এখানে 15 ডিলিট করতে বলেছে। সো 15 তো আমরা লিফ নোড থেকে ডিলিট করলাম, বাট এটা তো রুটে এখনো রয়ে গিয়েছে। সো রুট থেকেও তো ডিলিট করতে হবে। সো রুট থেকে যদি ডিলিট করতে হয়, এখানে এমন কোনো ভ্যালু আমাদের বসাতে হবে যেই ভ্যালুটা লেফট সাইডে স্মলেস্ট ভ্যালু থাকবে, রাইট সাইডে হচ্ছে আইদার এটা সমান বা গ্রেটার ভ্যালু থাকবে। সো সমান বা গ্রেটার ভ্যালু যদি খুঁজতে চাই, বেস কেস হচ্ছে রাইট সাব ট্রি এর লোয়েস্ট কিকে খুঁজে নিয়ে আসা। সো এই রাইট সাব ট্রি এর লোয়েস্ট কিটাই হচ্ছে 18। সো 18টাকে আমি এখানে নিয়ে আসলাম, দ্যাটস ইট। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে। এনি আদার কোয়েশ্চেন্স ফ্রম কেস 1? ওকে, মুভিং অন টু কেস নাম্বার 2। কেস নাম্বার 2 এর ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি আমাদের এখানে বলল 12 ডিলিট করার জন্য। সো 12টাকে যদি আমরা ডিলিট করি, একটু খেয়াল করে দেখেন আমাদের ট্রিটা কিন্তু সেম, ইকুয়েশনটাই সেম। নোডে মিনিমাম একটা সার্চ কি ভ্যালু থাকতে হবে। সো এমন কোনো নোড থাকতে পারবে না যেটার মধ্যে হচ্ছে কোনো সার্চ কি ভ্যালু নাই। সো এখন এখানে আসি, আমাদের এখানে 12 ডিলিট করতে বলা হয়েছে। এখন ঘটনা হচ্ছে 12টাকে যদি আমরা রিমুভ করে দেই, এই নোটটার মধ্যে কিন্তু আর কোনো ধরনের কোনো ভ্যালু থাকবে না। সো এই নোটটার মধ্যে যদি কোনো ধরনের কোনো ভ্যালু না থাকে, তাহলে কিন্তু উপরে যেই প্রপার্টিটা ছিল ওই প্রপার্টিটা কিন্তু আমাদের ফলো করতেছে না। সো যেহেতু ফলো করতেছে না, এইটার মধ্যে অবভিয়াসলি আমাদের কোনো একটা ভ্যালু নিয়ে আসা উচিত বা এইটার মধ্যে কোনো একটা ভ্যালু রাখা উচিত। সো এই ভ্যালুটা রাখার জন্য আমরা ইউজুয়ালি যেটা করি, আমরা আইদার লেফট সাইড অথবা রাইট সাইড, তার মানে লেফট সিবলিং অথবা রাইট সিবলিং থেকে কোনো একটা ভ্যালু বড় করার ট্রাই করি। আমি আবার রিপিট করতেছি, যদি আমাদের মিনিমাম সার্চ কি ভ্যালুর যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা যদি ডিলিট করার পরে ফুলফিল না হয়, উইচ ইজ 12টা ডিলিট করার পরে এই নোডের মধ্যে আর কোনো ভ্যালু এক্সিস্ট করতেছে না, এরকম যদি সিচুয়েশন দাঁড়ায়, তখন আমরা আইদার আমাদের লেফট সিবলিং অথবা রাইট সিবলিং থেকে কোনো একটা ভ্যালু বড় করার ট্রাই করি। এখন লেফট সিবলিং রাইট সিবলিংয়ের ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। এই নোডের এই সাইডে কিন্তু 18 আছে, বাট 18টা কিন্তু রাইট সিবলিং না। রাইট সিবলিং কেন না? কারণ 18-এর প্যারেন্ট কিন্তু 20। সো ওর হচ্ছে লেফট সিবলিং থেকেই বেসিক্যালি ভ্যালুটা আমার বড় করতে হবে। সো লেফট সিবলিং থেকে যদি আমি বড় করার ট্রাই করি, আমরা কি বড় করি? আমরা হচ্ছে বড় ফ্রম দ্য লেফট অর রাইট সিবলিং থ্রু দ্য প্যারেন্ট। প্যারেন্টের মাধ্যমে বড় করব। ফর ইন্টারনাল নোড প্যারেন্ট, কপি দ্য লোয়েস্ট কি ফ্রম দ্য রাইট সাবট্রি। সো লোয়েস্ট কি ফ্রম দ্য রাইট সাবট্রি, এই পার্টটা তো বুঝতেছি, বাট আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে এই যে 5 এবং 9টা আছে, এই 5 এবং 9-এর ক্ষেত্রে আমরা তো বেসিক্যালি এখানে আমাদের রাইট সাবট্রি যেহেতু নাই, সো লেফট সাবট্রিটা হচ্ছে আমাদের এখানে 5 এবং 9। সো এই নোটটা থেকেই আমরা হচ্ছে বড় করার ট্রাই করব। সো এইটার ক্ষেত্রে যদি আমরা বড় করি, একটু খেয়াল করে দেখেন 12 তো অলরেডি আমরা ডিলিট করে দিলাম। সো 12টা যখন ডিলিট করে দিলাম, আমাদের এই 12-এর জায়গায় এই যে 9টা ছিল, এই 9টা এখানে বসে যাবে। সো এখানে খেয়াল করে দেখেন 1 to 4 1 to 4 এর মতোই আছে, 5 5 এর মতোই আছে, কিন্তু এই যে 9টা ছিল এই নোডে, এই 9টা কিন্তু আর এই নোডে এক্সিস্ট করতেছে না। কেন? কারণ এই 9টা হচ্ছে এখানে বড় করা হয়েছে। সো এই 9টা হচ্ছে আমরা বড় করলাম। বড় করার পরে নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে এক্স্যাক্টলি সেম। এখানেও দেখেন 12 এক্সিস্ট করতেছে। সো আমার এই 12টা রিমুভ করা লাগবে। এখন 12 যদি রিমুভ করি, তাহলে একটু আগে যেই প্রপার্টিটা ফলো করেছিলাম এক্স্যাক্টলি সেম প্রপার্টি ফলো করব। রাইট চাইল্ডের অথবা রাইট সাবট্রিয়ের লোয়েস্ট যেই কিটা আছে সেইটাই হচ্ছে এইখানে বসে যাবে। সো রাইট চাইল্ড কোনটা বা রাইট সাবট্রি কোনটা? রাইট সাবট্রি হচ্ছে এইটা, এইটার লোয়েস্ট ভ্যালু কত? 9। সো এই 9টাই হচ্ছে আমার এখানে বসে যাচ্ছে। দিস ইজ বেসিক্যালি কেস নাম্বার 2 এর এক্সাম্পল নাম্বার 1। সো কি হচ্ছে, আমি জাস্ট যদি একটু টোটালটা আবার একটু গো থ্রু করি। আমরা হচ্ছে 12 ডিলিট করতে চাচ্ছি। সো 12 এখান থেকে ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে দেখি এই নোটটার মধ্যে আন্ডারফ্লো হয়ে যাচ্ছে। যদি আন্ডারফ্লো হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে বড় করতে হবে। বড় কোথা থেকে করব? লেফট সিবলিং অথবা রাইট সিবলিং থেকে। সো আমার এখানে যেহেতু রাইট সিবলিং নাই, আমি লেফট সিবলিং থেকেই বড় করলাম। সো এই 9টাকে আমি বড় করলাম, 9টা এই নোডে বসে যাবে। সো এই 12টাও তো এখান থেকে রিমুভ করতে হবে। সো 12টা আমি এখান থেকে রিমুভ করলাম। এখানে কোন ভ্যালুটা বসবে? এখানে ভ্যালু যেটা বসবে সেটা হচ্ছে
রাইট সাব ট্রি এর স্মলেস্ট ভ্যালু, রাইট সাব ট্রি এর স্মলেস্ট ভ্যালুতে কি আছে, 9ই আছে। সো এখানে হচ্ছে 9টা বসে যাবে। সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার আপডেটেড ট্রি। এবং এখানে যদি খেয়াল করে দেখেন, একদম শুরুতে আমি যেই প্রপার্টিটা বলে আসছি, প্রত্যেকটা নোডের লেফট সাইডে এর স্মলেস্ট ভ্যালু থাকবে, রাইট সাইডে এইটার সমান অথবা বড় ভ্যালু থাকবে। তার মানে কেস 2 এর ক্ষেত্রেও আমরা যদি এভাবে ফলো করি, আমাদের বি প্লাস ট্রি এর মেইন যে প্রপার্টি বা মেইন যেই প্রিন্সিপালটা কিন্তু ফলো হচ্ছে। দিস ইজ এক্সাম্পল নাম্বার 1 অফ কেস 2। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখানে কি 1 2 4 এটাকে কি সিবলিং কোনোভাবে ধরা যাবে যদি হচ্ছে কি 1 to 4 এটা তো হচ্ছে ইমিডিয়েট লেফট বা ইমিডিয়েট রাইট হচ্ছে আমি নিতে চাচ্ছি। 1 to 4 তো আমার এইটা স্কিপ করে এখানে। সো 1 to 4 কে ধরা যাবে না, ধরতে হবে আইদার ইমিডিয়েট লেফট অথবা ইমিডিয়েট রাইটকে। ওকে, যদি ইমিডিয়েট লেফট বা রাইটে যদি একটা করে থাকে সেক্ষেত্রে সেই কি কেসে আমি আমরা আসতেছি, এরপরে ওগুলা হচ্ছে অন্যান্য কেস আর কি, ওখানে আসতেছি, সমস্যা নাই। স্যার জি, এখানে লেফট সিবলিং থেকে নিচে দেখে আমি সবচেয়ে রাইট মোস্ট ভ্যালুটা বড় করছি। এখানে না, আমাদের হচ্ছে এই রাইট মোস্ট ভ্যালুটা বড় করার যে ব্যাপারটা, এটা হচ্ছে বি প্লাস ট্রি এর প্রিন্সিপালটা ফলো করার জন্যই লাগে। সো এই যে যেই মেথডটা ছিল, এখানেও কিন্তু আমরা যখন রিমুভ করতেছিলাম, আমরা রাইট সাব ট্রি এর স্মলেস্ট ভ্যালুটা নিচ্ছিলাম। এইটার ক্ষেত্রেও হচ্ছে এক্স্যাক্টলি সেম, কারণ এইটা যদি ফলো করেন তখনই হচ্ছে বি প্লাস ট্রি এর প্রিন্সিপালটা ফলো হয়। দিন শেষে আমাদের মেইন কাজ হচ্ছে যেখান থেকে আমরা যাই ডিলিট করি না কেন, আমাদের প্রিন্সিপালটা যাতে ফলো থাকে, দ্যাটস ইট। আচ্ছা স্যার। স্যার স্যার আমরা এখানে ইন্টারমিডিয়েট নোড থেকেও যদি কোনো একটা ডিলিট করতে যাই সেক্ষেত্রেও কি আমরা হচ্ছে গিয়ে ওগুলো আমি লেফট বা রাইট? ডিফারেন্ট কেস, ওগুলো আমি আসতেছি, সমস্যা নাই। স্যার আমার ওই কেস 1 এর এক্সাম্পল 2 তে একটা পয়েন্ট কোশ্চেন ছিল, বলেন। নেটওয়ার্ক কিছুর কারণে আজ করতে পারিনি। আচ্ছা স্যার, এখানে আমরা 20টা কেন নিলাম না রুটে? তাহলে তো এটা আরো এফিশিয়েন্ট হইতো না স্যার, কারণ 20 থেকে 20 রাইটে যেতে পারতো। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। সো লেটস সি, এখানে যদি আমি 20 নিতাম, 20 থেকে বড় বা সমান হচ্ছে এই সাইডে আছে, আচ্ছা থাকলো। 20 থেকে বড় বা সমান যেহেতু এই সাইডে আছে, এখানে তো দেন 18 আছে। 18 কি 20 থেকে বড়? না স্যার, ছোট। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা হচ্ছে এই ভ্যালুটাকে নিচ্ছি। ওকে আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমি 1 বাই 1 কেস যাচ্ছি। আমার এই পার্টিকুলার কেস যদি বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে হচ্ছে আমাকে কোয়েশ্চেন করবেন। পুরা কেসগুলো যখন পড়ানো হয়ে যাবে, যত ধরনের আপনাদের মনে কোয়েশ্চেন আছে যে এখানে থাকলে কি হতো, এইটা থাকলে কি হতো, সবগুলাই হচ্ছে সবগুলা কেস কভার করে ফেলে। সো তখন হোপফুলি ওগুলার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। সো কেস নাম্বার 2 এর এক্সাম্পল নাম্বার 2তে আসি। এক্সাম্পল নাম্বার 2তে আমাকে 18 ডিলিট করতে বলেছে। সো 18 ডিলিট করার জন্য আমরা 18 এর রাইটে যাব। 18 হচ্ছে 20 থেকে ছোট, সো হচ্ছে লেফটে যাব। এখানে হচ্ছে আমি 18টা পেলাম। সো এখান থেকে আমি 18 রিমুভ করে দিব। রিমুভ করার পরে দেখা যাচ্ছে এই নোডটা আমাদের যে বেসিক নোডের প্রিন্সিপাল ছিল যে মিনিমাম একটা সার্চ কি ভ্যালু থাকা লাগে, এই প্রপার্টিটা কিন্তু ফলো করতেছে না। সো তখন আমি কি করব, ইমিডিয়েট লেফট অথবা ইমিডিয়েট রাইটের কাছ থেকে বড় করার ট্রাই করব। এই নোডের কিন্তু কোনো ইমিডিয়েট লেফট চাইল্ড নাই, কারণ এই যে যেই প্যারেন্টের ইমিডিয়েট লেফট চাইল্ড এটাই ছিল। তার মানে রাইট চাইল্ড আছে। রাইট চাইল্ডের কাছ থেকে আমি এই 20 যেটা আছে, 20টা হচ্ছে বড় করব। সো এখানে 20টা চলে আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই 18টা রুটেও এক্সিস্ট করতেছে। সো এখানেও হচ্ছে আমাদের রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পরে আমাদের কাজটা কি, একটু আগে যেই কথাটা বললাম এক্স্যাক্টলি সেম। রাইট সাব ট্রি এর যেই স্মলেস্ট ভ্যালুটা আছে, রাইট সাব ট্রি এর এখন স্মলেস্ট ভ্যালু কত, বেসিক্যালি হচ্ছে এখানে যদি দেখি স্মলেস্ট ভ্যালু হচ্ছে 20। সো 20টা হচ্ছে আমার উপরে চলে যাবে। সো এখানের যেই 20টা ছিল রাইট সাব ট্রি এর স্মলেস্ট ভ্যালুটা, এই 20টা হচ্ছে আমি এখানে নেওয়ার ট্রাই করবো। আবার বিফোর দ্যাট একটু খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু 20 এক্সিস্ট করতেছে। সো আমি ইউজুয়ালি যেটা করি, এটা হচ্ছে যদি একটু ফার্স্ট থেকে দেখাই, সো ইয়া সি দিস, আমরা হচ্ছে 18 ডিলিট করব। সো 18 এখানে রিমুভ করে দিলাম। রাইট সিবলিং থেকে 20টাকে বড় করলাম। আচ্ছা, 20টাকে বড় হলো। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, এখানে 20 আছে, এই জায়গায়ও 20 আছে, এটা কি বি প্লাস ট্রি এর প্রিন্সিপালটা ফলো করে? না স্যার। ও স্যার, আচ্ছা, করে না।
সো এইটার জন্য কি করতে হবে, এইটার জন্য আমাদের এই 20টাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। 20টাকে কিভাবে চেঞ্জ করতে পারি, 20টাকে আমরা চেঞ্জ করব এটার যে রাইট সাব ট্রি আছে উইচ ইজ বেসিক্যালি দিস ওয়ান। এই রাইট সাব ট্রি এর মধ্যে স্মলেস্ট ভ্যালু কি 25 আছে, সো এখানে 20-র জায়গায় হচ্ছে 25 বসে যাবে। সো এখানে 20-র জায়গায় 25 বসলো, ফাইন। এই জায়গায় আবার 18 আছে না, সো এই 18টাকেই তো আমি ডিলিট করতে চাচ্ছি। সো এই 18টাকে আবার ডিলিট করলাম। এখন কোয়েশ্চেন আসে, ডিলিট করার পরে এখানে কোন ভ্যালু বসাবো? এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল অফ দ্য বি প্লাস ট্রি। রাইট সাব ট্রি যেটা আছে, রাইট সাব ট্রি এর মধ্যে স্মলেস্ট ভ্যালু কোনটা 20 ছিল, এই 20টাই হচ্ছে এইখানে বসে যাবে। তার মানে দিন শেষে আমাদের মেইন কাজ হচ্ছে যেখান থেকে যাই ডিলিট করি না কেন অলওয়েজ রাইট সাব ট্রি এর স্মলেস্ট ভ্যালুটাকে ওই জায়গায় এনে বসানো, যাতে বি প্লাস ট্রি এর প্রিন্সিপালটা ফলো করা হয়। কেস নাম্বার 2 এর এক্সাম্পল নাম্বার 2 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমরা যখন এক্সামে লিখবো জাস্ট তো আমরা মানে আপডেটেড ট্রিটা আঁকবো না, আমরা কি করছি এগুলো তো আর বলা লাগবে না। না যদি আপনাদেরকে প্রসিডিওর আস্ক করে বা এক্সপ্লেইন করতে বলে তখন হচ্ছে স্টেপ বাই স্টেপ বলতে হবে, বাট যদি বলে যে না জাস্ট আপডেটেড ট্রিটা আঁকো বা ডিলিট করার পরে ট্রিটা দেখতে কীরকম হবে ওইটা জাস্ট শো করো, তখন জাস্ট এইখান থেকে রিমুভ করার পরে এই নতুন ট্রিটা এঁকে দিলেই হবে, দ্যাটস ইট। ওকে স্যার। ওকে, মুভিং অন টু কেস নাম্বার 3। এতক্ষণ পর্যন্ত আমরা যেভাবে বি প্লাস ট্রি আঁকতেছিলাম আমরা হচ্ছে বেসিক্যালি ধার দেনা করে চলতেছিলাম। ধার দেনা করে চলতেছিলাম বলতে আমাদের নিজেদের যদি না থাকে লেফট সিবলিংয়ের কাছ থেকে ভ্যালু আনতেছিলাম অথবা রাইট সিবলিংয়ের কাছ থেকে ভ্যালু আনতেছিলাম, মানে কোনো না কোনোভাবে আমরা বড় করতেছিলাম। বাট একটু আগে হচ্ছে একজন কোয়েশ্চেন করছিলেন যে স্যার বড় করতে যদি যাই আমার লেফট বা রাইট সিবলিংয়েও যদি দেখি যে হচ্ছে একটা ভ্যালু আছে, তখন আমরা কি করতে পারি? তখনকার জন্যই আসে হচ্ছে কেস নাম্বার 3। কেস নাম্বার 3টা আমরা কখন ফলো করব? যখন আমরা বড় করতে যাব। বাট বড় করতে যাওয়ার সময় আমরা বেসিক্যালি দেখব যে আমাদের বড় করার মতো কোনো স্কোপও নাই। সো তখন কি করতে হবে ওইটাই হচ্ছে আমি বলতেছি। সো এই ট্রিটা আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে বলেছে 9 ডিলিট করতে। সো 9টাকে আমাদের সবার প্রথমে সার্চ করতে হবে। 9 20-র থেকে ছোট লেফটে যাব, 4-এর থেকে বড় রাইটে যাব, 9-এর থেকে সমান অথবা বড় তার মানে রাইটেই যাব। এখানে হচ্ছে নোটটা আমি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে 9 যেহেতু ডিলিট করতে বলেছে আমি হচ্ছে সিম্পলি এখানে 9টাকে ডিলিট করে দিলাম। এখন ঘটনা হচ্ছে 9টাকে ডিলিট করার পরে ওই যে আমাদের উপরে যেই প্রিন্সিপালটা ছিল যেটা হচ্ছে আমরা এখানে দেখে আসছিলাম যে একটা নোডে মিনিমাম একটা ভ্যালু আমার থাকতেই হবে, সো ওইটা তো ওই প্রিন্সিপালটা তো ফলো করছে না। সো ওটা যেহেতু ফলো করছে না তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের লেফট সিবলিং অথবা রাইট সিবলিং থেকে বড় করব। সো এই নোডের রাইট কোনো সিবলিং নাই, লেফটের সিবলিং আছে। সো লেফট সিবলিং থেকে যদি আমরা বড় করার ট্রাই করি তাহলে ঘটনা কি হয়? তাহলে খেয়াল করে দেখেন লেফট সিবলিংয়ের ক্ষেত্রেও কিন্তু ও সিঙ্গেল নোড হয়ে যায়। তার মানে ওর ক্ষেত্রে কিন্তু আর লেন্ড করার মতো কোনো সুযোগ নাই, কারণ ও যদি আমাদেরকে লেন্ড করে বা আমরা যদি ওর কাছ থেকে বড় করি ও হচ্ছে এমন নোড হয়ে যাবে যেটার মধ্যে কোনো সার্চ কি ভ্যালু থাকবে না। এরকম নোড কি এক্সিস্ট করতে পারে? অ্যান্সার হচ্ছে না। সো এই কারণেই আমরা ওই প্রিন্সিপালটা এতক্ষণ ফলো করে আসছি। সো আমরা যদি দেখি যে একটা ভ্যালু রিমুভ করার পরে আমরা হচ্ছে রাইট বা লেফট সাইড থেকে কোনো ধরনের কোনো ভ্যালু বড় করতে পারছি না, সো তখন আমরা বেসিক্যালি যেটা করি এখান থেকে 9 ডিলিট করলাম, এখান থেকেও 9 ডিলিট করলাম। আমাদের নেক্সট কাজ হচ্ছে এই দুইটা নোটকে মার্জ করে ফেলা। তার মানে প্রথমে আমরা ট্রাই করি লেফট বা রাইট সিবলিং থেকে বড় করার। যদি বড় করতে না পারি তাহলে আমরা দুইটা নোটকে মার্জ করে ফেলি। সো আমরা যদি 9 দুইটাকেই রিমুভ করে দেই আমাদের ট্রিটা দেখতে অনেকটা এরকম হয়। বাট এখানে খেয়াল করে দেখেন এমন একটা নোড আছে যেটার মধ্যে কোনো সার্চ কি ভ্যালু নাই, সো এটা তো এক্সিস্ট করতে পারে না। সো আমি এই দুইটাকে মিলে মার্জ করে ফেলি। সো মার্জ যখন করব একটা নোডই হয়ে যাবে। এবং খেয়াল করে দেখেন এই বি প্লাস ট্রিটাও কিন্তু সেম প্রপার্টি ফলো করে। এই যে যেই 4 ভ্যালুটা আছে 4-এর লেফট সাইডে সব হচ্ছে স্মলেস্ট ভ্যালু, রাইট সাইডে সমান বা লার্জেস্ট ভ্যালু, সেম গোজ ফর 20-এর লেফটে সব স্মলেস্ট ভ্যালু, রাইটে আইদার সমান অথবা লার্জেস্ট ভ্যালু। দিস ইজ কেস নাম্বার 3 এক্সাম্পল 1। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা স্যার, জি। যখন আমি বড় করতে গিয়ে দেখলাম যে মানে 4 এরও হচ্ছে মানে একটাই, তো তো ও মানে ওর এখান থেকে গেলে ওর কোনো থাকে না, তো ও কেন ওর লেফট সিবলিং থেকে বড় করলো না? ও লেফট সিবলিং থেকে বড় করলো না কারণ আমরা তো এখানে 4 রিমুভ করার ট্রাই করতেছি না, এবং ও যদি লেফট সিবলিং থেকে বড় করতো তাহলে এই প্রপার্টিটা তখন চেঞ্জ হয়ে যেত, এই প্রপার্টিটা তখন চেঞ্জ হয়ে যেত। ওই যে যেটা বললাম আমাদের মেইন গোল হচ্ছে ওইটাই, যে বি প্লাস ট্রি এর যে প্রিন্সিপালটা ছিল লেফটে ছোট থাকবে রাইটে সমান অথবা বড় থাকবে, ওই প্রিন্সিপালটা নষ্ট হয়ে যেত। দ্যাটস ওয়াই হচ্ছে ও আর লেফট থেকে আর বড় করে না, আমরা ইমিডিয়েট লেফট বা রাইট থেকে বড় করার ট্রাই করি, দ্যাটস ইট। ওকে স্যার। Any other questions for case 3? Okay, moving on to case 4. কেস 4 এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, আমরা হচ্ছে বড় করতে পারবো না। সো বড় করতে না পারার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি মার্জ করার ট্রাই করতে হবে, বাট মার্জ করতে গেলেও দেখা যাবে আমাদের রুটের প্রপার্টি যেটা আছে রুটের প্রপার্টিটা নষ্ট হয়ে যাচ্ছে। সো সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা একটু খেয়াল করে দেখেন। কেস 4টা একটু কমপ্লেক্স, আমার সাথে যদি ফলো করেন তাহলে বুঝতে প্রবলেম হবে না। সো আমাদের এখানে বলেছে ডিলিট 25, তার মানে 25কে ডিলিট করতে হবে। সো আমরা হচ্ছে 20 থেকে সার্চ করা স্টার্ট করলাম। 20 থেকে যেহেতু 25 বড় তার মানে হচ্ছে লেফট সাইডে যাব, এখানে 25 পেলাম। এই 25-এর থেকে যেহেতু 25 সমান অথবা বড়, সো আমি হচ্ছে রাইট সাইডে গিয়ে এই 25টাকে খুঁজে পেলাম। সো আমি এই 25টাকে রিমুভ করে দিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে যেই 25টা আছে এটাও তো হচ্ছে রিমুভ হয়ে যাবে, এবং এই নোডে আমি কি ট্রাই করব এর লেফট অথবা রাইট থেকে বড় করার। রাইটের কোনো ধরনের কোনো সিবলিং নাই, সো লেফট থেকে বড় করতে যাব। যদি লেফট থেকে বড় করতে যাই তাহলে খেয়াল করে দেখেন এই লেফটের নোডেরও প্রপার্টি কিন্তু ভায়োলেট হয়। সো আমাদের যদি রিমুভ করে ফেলি 25, আমাদের ট্রিটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয়। সো এরকম কোনো ট্রি তো থাকতে পারে না। সো আমাদের নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে মার্জ করে ফেলা। সো মার্জটা আমরা কিভাবে করি, এই 20 আর এই নোটটাকে আমরা মার্জ করে ফেললাম। একটু আগে যেই জিনিসটা দেখলাম এক্স্যাক্টলি সেম জিনিসটাই, এটা হচ্ছে মার্জ করে ফেললাম। বাট ঘটনা হচ্ছে এইখানে কোন ভ্যালু বসবে, এখানে যেই ভ্যালুটা হয় এখানে বেসিক্যালি শিফটিং হয়। আমি আবার রিপিট করতেছি, কেস 4 এর ক্ষেত্রে এখানে হচ্ছে শিফটিং হয়। শিফটিংটা কিভাবে হয়, এই 7 ভ্যালুটা এখানে যাবে, 20 ভ্যালুটা এখানে চলে আসবে। তার মানে এখানে কি হলো, লেফট সাবট্রিয়ের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা হচ্ছে রুটে চলে যাবে, এবং রুটের যেই ভ্যালুটা আছে ওইটা হচ্ছে রাইট সাইডে চলে যাবে। এখন কোয়েশ্চেন থাকতে পারে এত কাহিনী করার দরকার কি ছিল, দিন শেষে আপনাদের অ্যান্সার হচ্ছে আমার কাছ থেকে সেমই হবে, সেটা হচ্ছে B+3 এর প্রিন্সিপাল ফলো করার জন্য। সো এখানে আমরা কি করলাম, এটা যেহেতু একটু কমপ্লেক্স আমি একটু আবার রিপিট করতেছি। সো আমাদেরকে বলেছে হচ্ছে 25 ডিলিট করতে, 25 ডিলিট করলাম, এখান থেকেও 25 ডিলিট করলাম। রাইট সাইড থেকে আমি বেসিক্যালি বড় করতে চাবো, বাট রাইট সাইডে হচ্ছে বড় দেওয়ার মতো বা লেন্ড করার মতো নাই। সো আমি হচ্ছে এই দুইটাকে মার্জ করে ফেলবো। মার্জ করে ফেললাম, কোনো ধরনের কোনো সমস্যা নাই। সমস্যা হবে হচ্ছে এই স্পেসটা নিয়ে, যে এই স্পেসটাতে কি হবে। সো এই স্পেসটাতে হচ্ছে শিফটিং হবে। নোডের বা রুটের লেফট চাইল্ডের যেই ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটা হচ্ছে রুটে চলে যাবে, এবং রুটের যেই ভ্যালুটা ছিল ওইটা হচ্ছে এই ভ্যালুতে বসে যাবে। দিস ইজ বেসিক্যালি কেস নাম্বার 4 অ্যান্ড দ্য আপডেটেড ট্রি উইল লুক লাইক দিস। এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার সেক্ষেত্রে 7 আর 20টা তো 20 হচ্ছে কি চাইল্ড হয়ে গেল। হ্যাঁ, চাইল্ড হলে তো প্রবলেম হচ্ছে না, প্রপার্টি তো সেমই আছে। মানে এভাবে কি আরেকটার চাইল্ড বড় করা যাচ্ছে? বেসিক্যালি এখানে বড় করতেছে না, এই জায়গাটা ফিল আপ করার জন্য হচ্ছে শিফটিং হচ্ছে। এখন শিফটিংটা এভাবে কেন হচ্ছে, অ্যান্সার হচ্ছে B+3 এর প্রিন্সিপালটা ফলো হয়। কেন, কারণ খেয়াল করে দেখেন 20কে 7-এর চাইল্ড বানানো হলেও 7-এর রাইট সাইডে আপনি যতগুলা ভ্যালু দেখবেন সবগুলো হচ্ছে আইদার 7-এর সমান অথবা বড়, এবং রাইট সাইডে যতগুলা ভ্যালু দেখবেন সবগুলো হচ্ছে 7-এর থেকে ছোট। এই প্রপার্টিটা মেনটেন করার জন্যই হচ্ছে শিফটিংটা হয়ে থাকে। Any other questions regarding case 4? Okay,
মুভিং অন টু দ্য লাস্ট কেস উইচ ইজ বেসিক্যালি কেস নাম্বার 5। কেস নাম্বার 5-এ কী হয় একটু খেয়াল করে দেখি। কেস নাম্বার 5-এর ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত আমি যদি একটু ওভারভিউ দেই, কেস নাম্বার 1-এ আমি হচ্ছে সিম্পলি রিমুভ করতেছিলাম, কেস নাম্বার 2-এর ক্ষেত্রে আমি হচ্ছে বড় করতেছিলাম, কেস নাম্বার 3-এর ক্ষেত্রে আমি হচ্ছে বড় করার ট্রাই করতেছি, বাট ঘটনা হচ্ছে বড় করার মতো কোনো ধরনের কোনো সিচুয়েশন নাই। কেস নাম্বার 4-এর ক্ষেত্রেও সেম, বড় করার মতো কোনো সিচুয়েশন নাই। সো আমি হচ্ছে মার্চ করতেছি, বাট মার্চ করার পরেও উপরে কোনো একটা নোট ফাঁকা থাকতেছে, ওই নোটটা কিভাবে ফিল আপ করা যায় ওইটাই হচ্ছে কেস 4 কথা বলে। এখন আসি হচ্ছে কেস 5-এ। কেস 5-এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, আমাদেরকে হচ্ছে মার্চ করতে হবে, বাট মার্চ করার পরে এইটার ক্ষেত্রে আলাদা কোনো ধরনের কোনো স্কোপ থাকবে না, সেটা কি একটু খেয়াল করে দেখেন। সো আমাদেরকে এখানে বললো 20 ডিলিট করতে। সো 20 10-এর থেকে বড়, রাইটে যাব, 20 20-র সমান, সো রাইটে যাব, এখানে 20টাকে পেলাম, সো এই 20টাকে রিমুভ করে দিলাম, এই 20টাকেও রিমুভ করে দিলাম। আচ্ছা, এরপরের কাজটা কি ছিল অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস কেসেস? এই 10টাকে হচ্ছে এই নোডের সাথে মার্জ করে দিব। সো এই 10টাকে এই নোডের সাথে মার্জ করে দিলাম, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখন লাস্টের এক্সাম্পলে আমরা বেসিক্যালি কি দেখেছিলাম, এভাবে করে শিফটিং হয়, এই ভ্যালুটা হচ্ছে এখানে আসবে এবং এই ভ্যালুটা হচ্ছে এখানে চলে যাবে। সো এখানেও আমরা আসেন শিফটিং করার ট্রাই করি, আমরা হচ্ছে 4টা এখানে দিয়ে দিব এবং 10টাকে এখানে দিয়ে দিব, বাট এই নোডটা কি তখন ফাঁকা হয়ে যাচ্ছে? ইয়েস, ভেরি গুড, 4টা হচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে এই নোডের মধ্যে কিন্তু আমাদের ইনিশিয়াল যেটা জেনে আসছিলাম যে প্রত্যেকটা নোডে মিনিমাম একটা সার্চ কি ভ্যালু থাকবে, ওইটা কিন্তু আর ফলো হচ্ছে না। এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটার ক্ষেত্রেও আমরা বেসিক্যালি মার্চ করে শ্রিঙ্ক করে দিতে পারি। আমি আবার রিপিট করতেছি, এখানে হচ্ছে মার্চ করে দেন হচ্ছে শ্রিঙ্ক করে দিব। ট্রিটাকে শ্রিঙ্ক আমরা কিভাবে করি, যেহেতু এই প্রসিডিওরটা আর ফলো করা যাচ্ছে না, আমরা এখানে বেসিক্যালি যেটা করি, এখানে 4 4ই থাকে, এই 10টাকে আমরা এখানে নিয়ে আসি, এই দুইটা নোটকে মার্চ করে দিই। তার মানে দেখেন এই ট্রিয়ের লেভেল ছিল কিন্তু 3টা, এই ট্রিয়ের লেভেল হয়ে গেছে 2টা। তার মানে এখানে হচ্ছে শ্রিঙ্কিং হয়, বাট শ্রিঙ্কিং হলেও খেয়াল করে দেখেন বি প্লাস ট্রিয়ের যে প্রপার্টিগুলো ছিল সবগুলাই কিন্তু এইটার ক্ষেত্রে ফলো হচ্ছে। 5টা কেসের 5টা কেসই কি আপনাদের মুখস্থ রাখতে হবে? অ্যান্সার হচ্ছে গিয়ে না, বাট 5টা কেস বেসিক্যালি বুঝে বুঝে করতে হবে। 5টা কেস আপনাদেরকে কেন দেওয়া হয়েছে, কারণ যদি আপনারা কোনো একটা ভ্যালু ডিলিট করতে চান, অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে, অনেক ধরনের পারমুটেশন কম্বিনেশনের প্রবলেম আসতে পারে, বাট দিন শেষে এই 5টা কেসের বাইরে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। সো এই 5টা কেসের মধ্যে যদি প্রবলেম ফেস করেন, যে কোনো একটা কেসকে, যেই কেসের প্রবলেম ফেস করতেছেন ওই কেসটা ফলো করেও সলভ করার ট্রাই করবেন, দিন শেষে দেখবেন আপনাদের হচ্ছে অ্যান্সার মিলে যাবে। কেস যদি মনে না থাকে বা সিচুয়েশন যদি মনে না থাকে, অলওয়েজ আমার এই সাজেশনটা মাথায় রাখবেন, দিন শেষে যেভাবেই ডিলিট করেন, যাই ডিলিট করেন না কেন, বি প্লাস ট্রি এর প্রিন্সিপালটা মাস্ট ফলো করতেই হবে। বি প্লাস ট্রি এর প্রিন্সিপালটা কী ছিল? লেফট সাইডে হচ্ছে স্মলেস্ট ভ্যালু, রাইট সাইডে হচ্ছে লার্জেস্ট অথবা হচ্ছে সমান অথবা ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাটস ইট। সো যেই কেসই আসুক না কেন, দিন শেষে সব ট্রি হচ্ছে এই বি প্লাস ট্রি এর বেসিক প্রিন্সিপালটা ফলো করবে, অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ডিলিশন অফ দ্য বি প্লাস ট্রি। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ওকে, সো হোপফুলি হচ্ছে এইটা ক্লিয়ার। সো এইটা যদি ক্লিয়ার থাকে, উই আর ডান উইথ দ্য লেকচার নাম্বার 7। এখানে হচ্ছে ইনসারশন পড়লাম, ডিলিশন পড়লাম, আরেকটা জিনিস বাকি ছিল যেটা হচ্ছে বেসিক্যালি হ্যাশিং। হ্যাশিং নিয়ে হচ্ছে আমার ওরকমভাবে নতুন করে কিছু বলার নাই। হ্যাশিংয়ের ক্ষেত্রে আর যদি আমি একটু বেসিক স্লাইডটা দেখাই, আচ্ছা ওয়েট, আচ্ছা সো হ্যাশিং পার্টে যদি যাই, হ্যাশিং হচ্ছে লাস্টের কয়েকটা স্লাইড আছে। হ্যাশিংয়ের কিছু সিমুলেশন মনে রাখতে হবে এবং হ্যাশিংয়ের কিছু সলিউশন মনে রাখতে হবে। সো এখানে হচ্ছে স্ট্যাটিক হ্যাশিং নিয়ে কিছু কথা বলা হয়েছে, হ্যাশ ইন্ডেক্স নিয়ে কথা বলা হয়েছে, হ্যাশ ফাইল অর্গানাইজেশন, বাকেট ওভারফ্লো। এগুলা হচ্ছে কোনো কারণে যদি এই যে এক একটা পয়েন্ট থাকে বা এক একটা নোট থাকে, এগুলাকে বাকেট বলা হয়।
এই বাকেটের মধ্যে যেই কয়টা ভ্যালু দিতে বলা হবে ওই কয়টা ভ্যালুই আমি ইনসার্ট করার ট্রাই করব। বাট বাকেট যদি হচ্ছে ওভারফ্লো হয়ে যায়, তার মানে বাকেটের মধ্যে যেই কয়টা প্লেসেস অ্যালোকেটেড আছে এর থেকে যদি বেশি আমি কোনো ভ্যালু ইনসার্ট করার ট্রাই করি তখনই হচ্ছে বাকেট ওভারফ্লো হয়ে যায়। সো বাকেট ওভারফ্লোর সলিউশন হচ্ছে ওভারফ্লো চেইনিং মেথড। ওভারফ্লো চেইনিং মানে একটা বাকেটের সাথে আমরা নতুন আরেকটা বাকেট অ্যাড করে দিই, এরকম করে নতুন আরেকটা বাকেট বিভিন্ন বাকেট অ্যাড করে করে আমরা এটা সলভ করার ট্রাই করি। সো এইটা হচ্ছে বেসিক থিওরি। আমি যদি হচ্ছে আপনাদেরকে সিমুলেশন দেখাই, এখানে সিমুলেশন বেসিক্যালি ভালো করে দেখানো আছে। সো আপনাদেরকে হচ্ছে প্রত্যেকটা বাকেটে কয়টা ভ্যালু থাকবে সেইটা বলা থাকবে, টোটাল নাম্বার অফ বাকেট কয়টা আছে সেই জিনিসটা হচ্ছে বলা থাকবে, আপনাদের এর পাশাপাশি একটা হ্যাশ ফাংশন দেওয়া থাকবে। এছাড়াও হচ্ছে আপনাদেরকে বেসিক্যালি যেটা দেওয়া থাকতে পারে বা যেটা করা থাকতে পারে, এক একটা বাকেটে কয়টা করে ভ্যালু থাকবে সেইটা বলা থাকবে, বাট নাম্বার অফ বাকেট হচ্ছে বলা নাও থাকতে পারে। ওইটা হচ্ছে আপনাদের এইটা দেখে বা এখানে টেবিলটা দেখে ফিগার আউট করতে হবে। যদি আপনাদেরকে বেসিক্যালি ফর এক্সাম্পল এখানে বলা হলো হচ্ছে 60টা বাকেট থাকবে এবং প্রত্যেকটা হচ্ছে দুইটা দুইটা করে ভ্যালু থাকবে, ইউজুয়ালি হচ্ছে নাম্বার অফ বাকেটও বলা থাকে এবং প্রত্যেকটা বাকেটে কয়টা করে ভ্যালু ইনসার্ট করা হবে সেটাও বলা থাকে। সো এইটা হচ্ছে যখনই বলা থাকবে 60টা বাকেট থাকবে, আপনারা সুন্দর মতো 60টা করে বাকেট আঁকবেন। এই প্রত্যেকটা বাকেটের মধ্যে সার্চ কি ভ্যালু থাকে এবং পয়েন্টার থাকে, এগুলো আপনারা অলরেডি জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। এবং আপনাদেরকে বলা থাকবে প্রত্যেকটা বাকেটে দুইটা দুইটা করে ভ্যালু বসবে। সো খেয়াল করে দেখেন প্রত্যেকটা বাকেটে কিন্তু দুইটা করেই ভ্যালু বসে এবং এমন কোনো বাকেট থাকতে পারে না যেটার মধ্যে হচ্ছে একটা বাকেটে দুইটা ভ্যালু আর একটা বাকেটের মধ্যে তিনটা বা চারটা ভ্যালু রাখার জায়গা আছে। সবগুলা বাকেটেই ইকুয়াল নাম্বার অফ লোকেশন থাকে ভ্যালুগুলা ইনসার্ট করার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদেরকে হ্যাশ ফাংশন দেওয়া থাকবে, হ্যাশ ফাংশন দিয়ে আপনাদের বাকেটের মধ্যে ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। সেটা কি হবে খেয়াল করে দেখেন, এখানে বলেছে সাম অফ ডিজিটস ইন দ্য আইডি। সো 76766 এটা হচ্ছে আমার আইডি, এই পুরা জিনিসটাকে আমি হচ্ছে অ্যাড করব। সো আমি যদি হচ্ছে অ্যাড করার ট্রাই করি, বেসিক্যালি এখানে হচ্ছে 7 + 7 = 14 আর 3 6 হচ্ছে 18, 18 + 14 is basically 28, 29 30 31 32, সো সামথিং লাইক 32 আসে। ওই ভ্যালুটাকে আমি হচ্ছে 8 দিয়ে মড করার ট্রাই করব। সো এখানে সাম অফ ডিজিট আসলো আমার 32, 32কে 8 দিয়ে আমি মড করতেছি। এখানে কিন্তু অনেকে ভুল করেন, এখানে মডের জায়গায় মাঝে মাঝে ডিভিশন দেওয়া থাকে, বাট আপনারা যেহেতু মড করেই প্র্যাকটিস করছেন, সবাই হচ্ছে দিন শেষে এক্সামে মড করেন, সবার অ্যান্সার হচ্ছে ভুল যায়। সো এখানে কি টাইপের হ্যাশ ফাংশন দেওয়া আছে এটা ভালো করে খেয়াল করে দেখবেন। আচ্ছা, এরপরে 32কে 8 দিয়ে মড করলে রেজাল্ট কত আসে? 0। এই যে দেখেন বাকেট নাম্বার 0-র মধ্যেই সবার প্রথমে এই ভ্যালুটা বসায় দেওয়া হচ্ছে। সো প্রত্যেকটা আইডির জন্য এরকম করে ইকুয়েশন বের করে প্রত্যেকটা বাকেটের মধ্যে ভ্যালু বসায় দিবেন। এখন ঘটনা আছে, ঘটনা হচ্ছে আপনাদের কোয়েশ্চেনে বলা থাকতে পারে এখানে বাকেট ওভারফ্লো হতে পারে। যদি বাকেট ওভারফ্লো হয় আপনাদের মতো যে কোনো একটা মেথড আপনারা ইউজ করবেন। সো বাকেট ওভারফ্লোর ক্ষেত্রে আমি একটু আগে কি বলেছিলাম, যদি বাকেট ওভারফ্লো হয় তাহলে আমাদের ওভারফ্লো চেইনিং মেথড ইউজ করতে হবে। ওভারফ্লো চেইনিং মেথড কি একটু খেয়াল করে দেখেন, 15151, 33456, 58583 এবং 98345, এই যেই চারটা ভ্যালু আছে, চারটা ভ্যালু হচ্ছে আমাদের বাকেট 5-এ আমরা ইনসার্ট করতে চাচ্ছি, বাট বাকেট 5-এ জায়গায় তো আছে দুইটা, চারটা ভ্যালু কিভাবে ইনসার্ট করব? সো দুইটা আমরা ভ্যালু ইনসার্ট করি, এই বাকেট 5-এর সামনে আরেকটা নতুন করে বাকেট আঁকি এবং একটা বাকেটের সাথে আরেকটা বাকেটের এরকম অ্যারো দিয়ে কানেক্ট করে দেই। এইটা দিয়েই বোঝানো যায় যে এই প্রত্যেকটা বাকেট হচ্ছে চেইনিং আকারে আছে, বাট এটাই হচ্ছে বাকেট চেইনিং পলিসি। এভাবে বাকেট চেইনিংয়ের মাধ্যমে বাকেট ওভারফ্লোটা সলভ করা হয়। সবাই কি বুঝতে পারছি? স্যার আচ্ছা এখানে স্যার, বাকেট 4টা খালি কেন? বাকেট 4টা খালি কেন, কারণ হচ্ছে এখানে এমন কোনো ভ্যালু নাই যেটাকে হচ্ছে 8 দিয়ে মড করার পরে ভ্যালু 4 আসতেছে। সো এমন বাকেটও এক্সিস্ট করতে পারে যেটার মধ্যে কোনো ভ্যালু বসবে না। ও আচ্ছা। আচ্ছা স্যার, এই প্রবলেমটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড। সো এই টাইপের কোশ্চেনে কি কোনো ক্যাচ থাকতে পারে? ক্যাচ তো স্যার আমি বলে দিলাম যে হচ্ছে আপনাদের হ্যাশ ফাংশনটা চেঞ্জ থাকতে পারে, এছাড়া হচ্ছে ওরকম নতুনভাবে ক্যাচ আপাতত আমার মাথায় আসতেছে না।
সো সো বেসিক্যালি ধরাই যায় যে এই টাইপের হচ্ছে ওইরকম কোনো ক্যাচ থাকবে না, বা ক্যাচ যদি থাকে ওটা আপনারা অলরেডি বুঝতে পারবেন। বাট আমি যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কথা বলি, ইউজুয়ালি হচ্ছে এখানে ইকুয়েশনের মধ্যেই বেসিক চেঞ্জেস যা যা থাকার থাকে, অথবা হচ্ছে এই আইডিগুলা অ্যাড করার জায়গায় হচ্ছে ফর এক্সাম্পল কারেন্টলি আমার মাথায় এরকম যেরকম একটা ক্যাচ আসলো যে এখানে প্রত্যেকটা লেটারের জন্য আমি সাপোজ একটা আস্কি ভ্যালু দিয়ে দিলাম, সো এখানে আস্কি ভ্যালুগুলো অ্যাড করা লাগবে। এই টাইপের ছোট ছোট কাজ আসতে পারে, বাট দিন শেষে মেইন ইকুয়েশন বা বাকেট আকার সব কিছুই হচ্ছে সেম। ওকে স্যার। স্যার নাম্বার অফ বাকেটটা কি দেওয়া থাকবে নাকি টেবিল দিয়ে কিভাবে বুঝবো? নাম্বার অফ বাকেটটা মিস দেওয়া থাকবে, নাম্বার অফ বাকেটটা দেওয়া থাকবে, প্রত্যেকটা বাকেটের মধ্যে কয়টা ভ্যালু ইনসার্ট করা যাবে সেটা হচ্ছে দেওয়া থাকবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? স্যার জি। ওই যে উপরে স্যার হ্যাশ ফাইল অর্গানাইজেশন একটা নামে একটা ওয়ার্ড লেখা ছিল বোল্ড করা, হুম। এটার কাজটা কি স্যার? হ্যাশ ফাইল অর্গানাইজেশন, আচ্ছা হ্যাশ ফাইল অর্গানাইজেশন মানে হচ্ছে ওইটা কোনো কাজ নাই, বেসিক্যালি হচ্ছে মানে আমাদের ডেটাবেজের ক্ষেত্রে আমরা হচ্ছে ফাইলগুলোকে অর্গানাইজ করে রাখি। সো এই ফাইলগুলো অর্গানাইজ করার জন্যই আমাদের হচ্ছে হ্যাশিং মেথড প্রপার্টিটা ফলো করা হয়, এবং এই যে যেই ফাইলগুলোকে অর্গানাইজ করার জন্য যখন হ্যাশিং ইউজ করা হয় ওই কনসেপ্টটাকে হচ্ছে হ্যাশ ফাইল অর্গানাইজেশন বলা হয়। দ্যাটস ইট। সো এগুলো হচ্ছে কিছুই না, দিন শেষে যে প্রত্যেকটা বাকেটে যে রেকর্ড স্টোর করার ব্যাপারটা, ওই রেকর্ডগুলাই স্টোর করা হয় এই যে হ্যাশ ফাইল অর্গানাইজেশনের মাধ্যমে। দ্যাটস ইট। ওকে স্যার। আচ্ছা, সো ফ্রম দিস চ্যাপ্টার ইন্ডেক্সিং অ্যান্ড হ্যাশিং, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? নো স্যার। আচ্ছা, ওকে। সো এইটা নিয়ে হোপফুলি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন যদি না থাকে তাইলে হচ্ছে আমরা মনে হয় ট্রানজ্যাকশনের যেই চ্যাপ্টারটা আছে ট্রানজ্যাকশন চ্যাপ্টারটাই হচ্ছে মুভ করতে পারি। ট্রানজ্যাকশন চ্যাপ্টারটা পড়ানোর পরে ট্রানজ্যাকশনটা যদি কমপ্লিট হয়ে যায়, আমার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফ্যাকাল্টিজ দ্যাট হ্যাভ টেকেন ইউর ক্লাসেস, সেকশন নাম্বার 2 এবং 3-তে ট্রানজ্যাকশন পুরাটা শেষ হয়ে গিয়েছে। সেকশন নাম্বার 1-এ হচ্ছে কয়েকটা ট্রানজ্যাকশনের প্রপার্টি বাকি আছে। সো আমি হচ্ছে 3টা সেকশনের কথা কনসিডার করেই আমি পুরাটাই হচ্ছে কমপ্লিট করার ট্রাই করব। বাট রিপিটিং দিস এগেইন, আমি হচ্ছে 1 বাই 1 প্রত্যেকটা জিনিস ধরে ধরে গো থ্রু করবো না, আমি জাস্ট একটা টোটাল ওভারভিউ দিয়ে দিব ফ্রম দ্য ট্রানজ্যাকশন চ্যাপ্টার। এরপরে হচ্ছে আমাদের এসকিউএল এর যে চ্যাপ্টারটা আছে, এসকিউএল চ্যাপ্টারটা নিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি একটু কথা বলবো। সো আমরা ক্লাস শুরু করেছিলাম অ্যারাউন্ড 7:40-এর দিকে, নাও ইট ইজ বেসিক্যালি 8:39। আমি হচ্ছে আপনাদেরকে 8:39, সো উইচ ইজ 8:40, আমি হচ্ছে আপনাদেরকে একটা 10 মিনিটের ব্রেক দিচ্ছি। সো এই ব্রেকের মধ্যে যদি কেউ খাওয়া দাওয়া করতে চান করে আসতে পারেন, যদি এশার নামাজ কমপ্লিট করে আসতে চান সেটাও করে আসতে পারেন। সো আমি হচ্ছে অ্যারাউন্ড 8:50-র দিকে হচ্ছে ক্লাস স্টার্ট করব। 50 or 55, ইউর সাজেশনস? 8:55 থেকে ক্লাস স্টার্ট করেন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে 8:55 থেকে আমি ক্লাস স্টার্ট করব। কাইন্ডলি হচ্ছে সবাই এখানেই থাকতে পারেন, মিউট করে থাকেন, আমি হচ্ছে নিজেও নামাজ পড়ে আসি। আমি 8:55 থেকে ট্রানজ্যাকশন চ্যাপ্টারটা স্টার্ট করব। অলরাইট এভরিওয়ান, থ্যাংক ইউ। ওকে স্যার। Alright, so it's almost 8:55, so I hope everyone is here. সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? Am I audible enough? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস okay. স্যার। আমি জি, স্যার। হচ্ছে স্ক্রিন শেয়ার করছি। We will be starting with the transaction chapter. So transaction and concurrency control and recovery. So এটা হচ্ছে ডেটাবেজের one of the major important properties about the transaction concurrency control and recovery. So এখানে হচ্ছে বেসিক কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে আমাদের এখানে, যে বেসিক্যালি ডেটাবেজে কিভাবে কি কাজ হয়। দিন শেষে ডেটাবেজের দুইটা অপারেশনই আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি আমরা জানি রিড অপারেশন হয়, আরেকটা হচ্ছে রাইট অপারেশন হয়। এখন রিড অপারেশন বলতে আমরা এসকিউএল এর কোন কোন কোয়েরি বুঝি? নর্মাল যে সিলেক্ট কোয়েরি আছে,
সিলেক্ট কোয়েরিটাই হচ্ছে আমাদের রিড অপারেশন। কেন? কারণ সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা টেবিল থেকে একটা পার্টিকুলার ডেটা আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী, কোয়েরি অনুযায়ী পার্টিকুলার ডেটাটাকে নিয়ে আসি, তার মানে ডেটাবেস থেকে ডেটাটা আমরা রিড করি। সো এই জন্যই হচ্ছে রিড কোয়েরি বলতে আমরা হচ্ছে সিলেক্টকেই বুঝি। বাট যখন আমরা রাইটের কথা বলবো, রাইটের ক্ষেত্রে ইট ক্যান বি ইনসার্ট, ইট ক্যান বি আপডেট, ইট ক্যান বি ডিলিট। রাইটের মানে হচ্ছে আমরা ডেটাবেজে কোনো ধরনের কোনো চেঞ্জেস আনতেছি, নতুন কোনো ডেটা ইনসার্ট করতে পারি, এক্সিস্টিং ডেটা আপডেট করতে পারি, অথবা হচ্ছে ডিলিট করতে পারি। সো এই যে ডেটাবেজের মধ্যে মাল্টিপল এসকিউএল কোয়েরি যে চলে, ফর এক্সাম্পল এখানে একটা আপডেট কোয়েরি দেওয়া আছে, এখানে আপডেট কোয়েরি দেওয়া আছে, এই পুরা জিনিসটাকেই হচ্ছে একসাথে ট্রানজ্যাকশন বলা হয়। ট্রানজ্যাকশন মানে হচ্ছে মাল্টিপল কোয়েরি একসাথে রান করা বা মাল্টিপল কোয়েরি রান করা। এখন প্রত্যেকটা এসকিউএল কোয়েরির আগে আমরা হচ্ছে বিগিন ট্রানজ্যাকশন লিখে থাকি। বিগিন ট্রানজ্যাকশন হচ্ছে একটা ডিফল্ট মেথড, এটা লিখলেও হয় না লিখলেও হয়, অটোমেটিক্যালি এটা কাজ করে। লাস্টে হচ্ছে আমরা কমিট দিয়ে থাকি। কমিট মানে হচ্ছে কাইন্ড অফ লাইক এই জিনিসগুলো সেভ করার মতো। অনেক সময় হচ্ছে বাই ডিফল্ট কমিট সেভ থাকে, অনেক সময় হচ্ছে বাই ডিফল্ট কমিট সেভ থাকে না, তখন আলাদাভাবে কমিট দিয়ে এই জিনিসটাকে সেভ করা লাগে। এখন ঘটনা হচ্ছে যখনই এসকিউএল এর কথা পড়বেন, অলওয়েজ মনে রাখবেন আমরা হচ্ছে একটা ট্রানজ্যাকশন স্টার্ট করি, এরপর কিছু এসকিউএল কোয়েরি লিখি, এরপরে হচ্ছে আইদার কমিট হয় অথবা হচ্ছে রোল ব্যাক হয়। এখন এই রোল ব্যাক কী জিনিস বা রোল ব্যাক বলতে কি বোঝানো হয়, এটা আমি আপনাদেরকে ক্লাসে অলরেডি একবার বলেছিলাম। কেউ কি বলতে পারবেন রোল ব্যাকটা কী জিনিস? স্যার রোল ব্যাক বলেছিলেন, আবার হচ্ছে ওই যে পিছনের যে আমাদের ইয়াটা আছে, কি বলে কোয়েরিটা আছে, ওইখানে ব্যাক করে নিয়ে যায়। প্রিভিয়াস সেভ স্টেটে ব্যাক করে। ভেরি Yes, গুড, sir. প্রিভিয়াস সেভ স্টেটে ব্যাক করা। তার মানে হচ্ছে আমি একটা কোয়েরি রান করলাম, কোয়েরিটা রান করার পর এটা যদি প্রপারলি এক্সিকিউট হয় আমরা হচ্ছে কমিট করে দিব, যদি প্রপারলি এক্সিকিউট না হয়, মাঝখান থেকে কোনো ধরনের কোনো ইন্টারাপশন আসে, তাহলে হচ্ছে আমরা রোল ব্যাক করে দিব। তার মানে একটা এসকিউএল এর কোয়েরির লাস্ট স্টেট হচ্ছে আইদার কমিট হয় অথবা হচ্ছে গিয়ে রোল ব্যাক হয়। এবং এই মাল্টিপল এসকিউএল কোয়েরিগুলো নিয়ে হচ্ছে ট্রানজ্যাকশন হয়। এখানে হচ্ছে কিছু সুডো কোড লেখা আছে, এই সুডো কোডের এসকিউএল কোয়েরি হচ্ছে এখানে এক্সট্রাভাবে লিখে দেওয়া আছে। সো দ্যাটস অ্যাবাউট ইট দ্য ট্রানজ্যাকশন। এখন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বেসিক্যালি দেয়ার আর সাম প্রপার্টিস, যেই প্রপার্টিগুলা ট্রানজ্যাকশনগুলো হচ্ছে মেনটেন করে বা যেই প্রপার্টিগুলো ফলো করে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসিড প্রপার্টি। সো অ্যাসিডের কথা যদি আমি বলি, অ্যাসিড হচ্ছে চারটা প্রপার্টির ফার্স্টের লেটারটা নিয়ে করা হয়েছে: অটোমেসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন অ্যান্ড ডিউরেবিলিটি। সো অ্যাসিডের চারটা প্রপার্টি হচ্ছে অটোমেসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন অ্যান্ড ডিউরেবিলিটি। সো আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান জাস্ট বেসিকটি একটু ওভারভিউ দিয়ে দিই। অটোমেসিটি মানে হচ্ছে পুরা ট্রানজ্যাকশনটা অ্যাটমিক ইউনিটে প্রসেসিং হবে। তার মানে আইদার এই কোয়েরিটা রান হবে অথবা এই ট্রানজ্যাকশনটা হবে অথবা হবে না, ইন দ্য মিডল অর্ডারে কিছু থাকবে না। অটোমেসিটির মানে হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক দের ইজ আ one of the most important proverb in the poker, it is called all in or nothing। এটা হচ্ছে একটা নাইকি কমার্শিয়ালেও হচ্ছে কয়েকদিন আগে এই মোটোটা ইউজ করা হয়েছিল। সো অল ইন মানে হচ্ছে পুরা জিনিসটাই আইদার ট্রানজ্যাকশন হবে অথবা হচ্ছে কোনোটাই ট্রানজ্যাকশন হবে না, মানে পার্শিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে একটা কোয়েরি চলছে একটা কোয়েরি চলছে না, এরকম কোনো ধরনের কোনো কাহিনী হবে না। অ্যাটোমেসিটি মানে হচ্ছে পুরা ট্রানজ্যাকশনটাই অ্যাটমিক হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে অ্যাটোমেসিটি কী জিনিস সেটা বলা আছে, ডেফিনেশন দেওয়া আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই স্লাইডটা পুরাপুরি সেলফ এক্সপ্লানেটরি, এখানে হচ্ছে আমার নতুন করে বোঝানোর কিছু নাই। এই স্লাইডের মধ্যে এমন কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো দেখলে আপনারা হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। আমি তারপর একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে ট্রানজ্যাকশনের একটা রিকভারি সিস্টেম আছে বা রিকভারি সাবসিস্টেম আছে। এই ট্রানজ্যাকশন রিকভারি সাবসিস্টেমই অটোমেসিটিটা এনশিওর করে। তার মানে হচ্ছে এখানে বেসিক্যালি আপনাদেরকে এসকিউএল কোয়েরি দিয়ে দেওয়া থাকতে পারে, দেন হচ্ছে ওইটার মধ্যে কোয়েরির মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম বা বিভিন্ন ধরনের ইস্যু মেনশন করা থাকতে পারে। এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে এইটা হচ্ছে অ্যাসিডের কোন প্রপার্টিটা ফলো করতেছে না বা কোন কোন প্রপার্টি ফলো করা হচ্ছে না, তখন হচ্ছে আপনারা মেনশন করবেন কেন এই প্রপার্টিগুলো ফলো করা হচ্ছে না, ওই জিনিসগুলো হচ্ছে আপনারা লিখবেন। তারপরে কোয়েশ্চেন আসতে পারে যে ডেটাবেজের ক্ষেত্রে কোন সাবসিস্টেম যদি অ্যাবসেন্ট থাকে
তাহলে অটোমেসিটি হতে পারে। দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি ট্রানজ্যাকশন রিকভারি হাব সিস্টেম। সো যেই জিনিসগুলো বোল্ড করে লেখা আছে এগুলা একটু ভালো করে মনে রাখবেন। অ্যাসিডির এ পার্ট যেটা আছে অটোমেসিটি, সেটা পড়লাম। কনসিস্টেন্টিতে চলে যাই। কনসিস্টেন্সি মানে হচ্ছে আমাদের যে কোনো একটা ট্রানজ্যাকশন একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে যাবে। তার মানে মনে করেন হচ্ছে আমার কাছে 70 টাকা আছে, আপনাদের কাছে মনে করেন 30 টাকা আছে। সো আমি 70 টাকা থেকে 20 টাকা আপনাকে হচ্ছে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করব। সো ইফ ইউ সি দিস, আমি হচ্ছে বিকাশের মাধ্যমে আপনাকে সেন্ড মানি করতেছি। সো 70 থেকে আমার টাকা কত হয়ে যাবে? 50 টাকা হয়ে যাবে। আপনার 30 টাকা থেকে আরও যেহেতু 20 টাকা অ্যাড হবে, সো আপনারও 50 টাকা হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, এখানে টোটালটা যদি আমি করি, আপনার অ্যামাউন্ট অফ ভ্যালু এবং আমার অ্যামাউন্ট অফ ভ্যালু, দিস ইজ বেসিক্যালি 100। ট্রানজ্যাকশনটা করার পরে এই দুইটাও যদি অ্যাড করেন, দিস ইজ বেসিক্যালি 100। তার মানে এই যে যেই দুইটা স্টেট আছে, এই দুইটা স্টেটই হচ্ছে কনসিস্টেন্ট। এটাকেই বলা হয় হচ্ছে কনসিস্টেন্সি। একটা ট্রানজ্যাকশন অলওয়েজই হচ্ছে কনসিস্টেন্সি প্রিজার্ভ করা উচিত। তার মানে এটা কমপ্লিটলি এক্সিকিউট করার পরে বিগিনিংয়ের ক্ষেত্রে যেরকম হচ্ছে আপনাদের আমরা হচ্ছে কনসিস্টেন্ট স্টেটে ছিলাম, এন্ডিংয়ের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম কনসিস্টেন্ট স্টেটেই থাকবো। দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনসিস্টেন্ট প্রপার্টি। এরপর আসি হচ্ছে দ্য পার্ট অফ আই। আই মানে হচ্ছে আইসোলেশন। নাম দেখি অলরেডি বুঝতেছেন, আইসোলেশন মানে হচ্ছে কোনো একটা ট্রানজ্যাকশন যদি চলতে থাকে, ওই পুরা ট্রানজ্যাকশনটা অন্য ট্রানজ্যাকশন থেকে আইসোলেটেড হবে। মানে একটা ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশনের উপর কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলবে না। এই ট্রানজ্যাকশনটা ইন্ডিভিজুয়াল, এই ট্রানজ্যাকশনটা ইন্ডিভিজুয়াল। সো এক একটা ট্রানজ্যাকশন যেহেতু আইসোলেট ওয়েতে থাকছে, এই প্রপার্টিটাকেই বলা হয় হচ্ছে আইসোলেশন। এবং লাস্ট পার্ট ইজ বেসিক্যালি দ্য ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি, ইয়েস বলেন। এই যে আইসোলেশনে এখানে যে 3 নাম্বার লাইন যে রাইট লেখা আছে স্যার, এটা পরে যে ট্রানজ্যাকশন 2 এ রিড রাইট, মানে দুইবার রিড একবার প্রিন্ট, এটা কি 3 নাম্বার লাইনটা পরে এটা এক্সিকিউট হবে না? হ্যাঁ, 3 নাম্বার লাইনের পরে এই ট্রানজ্যাকশনটা এক্সিকিউট হচ্ছে, এরপরে 4, 5, 6 হচ্ছে। সো এইটা হওয়ার কারণে এই পুরা ইকুয়েশন বা এই পুরা কোয়েরিটার ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যাচ্ছে। সো ফর এক্সাম্পল, যেহেতু কোয়েশ্চেন করলেন, এখানে হচ্ছে আমি একটু এক্সাম্পল দিই। লেটস সে ওকে, সো মনে করেন এ এবং বি এর কিছু ভ্যালু দেওয়া আছে। এর ভ্যালু মনে করেন হচ্ছে 120, বি এর ভ্যালু মনে করেন হচ্ছে লেটস সে 60। সো 100 আচ্ছা, এটাকে হচ্ছে 150 ধরি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ওকে, সো রিড এ করলো, তার মানে হচ্ছে 150টাকে রিড করা হলো। 150 থেকে 50 হচ্ছে মাইনাস করা হলো। সো এইখানে হচ্ছে 150 থেকে 50 মাইনাস করার পরে এর ভ্যালুটা হয়ে গেল 100। এটা হচ্ছে 100 রাইট করা হচ্ছে, তার মানে এটাকে হচ্ছে 100 হিসাবে আপডেট করা হলো। এখন এর মাঝখান থেকে আরেকটা ট্রানজ্যাকশন ঢুকে গেল। ট্রানজ্যাকশন ঢুকে যাওয়ার পরে এর ভ্যালু যখন রিড করবে ও পাবে 100, বি এর ভ্যালু যখন রিড করবে ও পাবে হচ্ছে 60। সো এখান থেকে 100 এবং 60, এটার মাঝখানে কি 50-র একটা ভ্যালু ইনকনসিস্টেন্ট না, বা 50-র একটা ভ্যালু হচ্ছে মিসিং আছে না? বুঝতে পারতেছেন? কারণ এখান থেকে 150 থেকে তো 50 মাইনাস করা হলো। এটা যেহেতু বেসিক্যালি ট্রানজ্যাকশন করা হচ্ছে, ওই 50টা তো বিতে গিয়ে প্লাস হওয়ার কথা, বাট ওই কাজটা হওয়ার আগেই মাঝখান থেকে এই লাইনটা চলে আসলো। সো দ্যাটস ওয়াই হচ্ছে 50টা আর 60-র মধ্যে অ্যাড করা যায় নাই। সো এখানে আমি যেই রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা হচ্ছে আমাদেরকে রং রেজাল্ট দিবে। সো দ্যাটস ওয়াই একটা ট্রানজ্যাকশন থেকে আরেকটা ট্রানজ্যাকশন আইসোলেটভাবে রাখা লাগে। সো এখান থেকে 50 মাইনাস করার পরে এখানে 50 প্লাস হবে, তার মানে এই ট্রানজ্যাকশনটা শেষ। এরপরে T2 যদি অ্যাডিশন বা অন্য কিছু করে, ইন দ্যাট কেস সেখানে আমরা অ্যাকুরেট ভ্যালুটা পাবো। দিস ইজ দ্য প্রপার্টি অফ আইসোলেশন। বুঝা গেছে? ইয়েস, মানে এখানে স্যার আইসোলেশন অবস্থায় নাই, এজন্য এই প্রবলেমটা। ইয়েস, আইসোলেশন অবস্থায় নেই, এজন্যই প্রবলেমটা হচ্ছে। এখানে যে কয়টা এক্সাম্পল দেখবেন সবগুলাই হচ্ছে এই প্রপার্টিগুলা মানে নর্মালি হচ্ছে ভায়োলেট করে। সো ওইটার পরে কি হচ্ছে ওইটাই হচ্ছে এক্সপ্লেন করা এখানে। আচ্ছা, ওকে, so moving on to the basic D part, which is basically durability. Durability মানে হচ্ছে the changes applied to the database by a committed transaction must persist in the database. তার মানে হচ্ছে একটা ডেটাবেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন এক্সিকিউট হওয়ার পরে যখন কমিট করে দিল ট্রানজ্যাকশনটা,
ওইটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন অফ দ্য ডেটাবেস। এরপরে আর কোনো ধরনের কোনো ডেটাবেস ফেইলিয়ার হোক অথবা অন্য কোনো কিছু হোক, ওই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বা ওই ডেটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না। ডিউরেবিলিটি মানে আমরা অলরেডি বুঝতেছি, ওয়ার্ডের মিনিং বলতে যেটা বোঝানো হয় যে এই পুরো জিনিসটাই হচ্ছে ডিউরেবল থাকবে। কোনো ধরনের কোনো ডেটাবেস ক্র্যাশ হোক বা অন্য কিছু হোক, সেটার কারণে ডেটার মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না। দিস ইজ দ্য টোটাল প্রপার্টি অফ দ্য অ্যাসিড প্রপার্টি। সো ডেটাবেজের ক্ষেত্রে এই যে যেই চারটা অ্যাসিড প্রপার্টি পড়লাম, এই জিনিসগুলাই হচ্ছে ফলো করা হয়। রিগার্ডিং অ্যাসিড প্রপার্টি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা স্যার, আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা ডিজাইন করি, আমরা তো এই প্রপার্টি গুলো বাই ডিফল্ট ফলো করেই ওইটা করি, আমাদের তো মানে এগুলো আলাদাভাবে ইয়া করা লাগে না, তাই না? এইটা হচ্ছে কাইন্ড অফ লাইক স্যার, আপনাদেরকে হচ্ছে কনস্ট্রেন্ট পড়িয়েছিলাম না আমি? সো ইয়েস স্যার। কনস্ট্রেন্টগুলো যখন আপনারা পড়তেছিলেন, আপনাদের কনস্ট্রেন্টগুলো পড়ার পরে আপনাদের কি মনে হচ্ছিল? যেগুলো তো অলরেডি আমরা জানি, আমরা হচ্ছে ডোমেইন ইয়েস। কনস্ট্রেন্ট কেন ভায়োলেট করব? স্ট্রিং যেহেতু আছে, আমাদের ফ্লোট ইনসার্ট করার তো কোনো দরকার নাই। অ্যাসিড প্রপার্টি হচ্ছে এক্স্যাক্টলি সেম, এটা কাইন্ড অফ লাইক আ ডিফল্ট, এটা বাই ডিফল্ট আমরা অলরেডি ফলো করি। যদি কোনো কারণে ফলো করা না হয় তাহলে কাইন্ড অফ লাইক আ ম্যাসাকার হয়। কী টাইপের ম্যাসাকার হয় এটা হচ্ছে আমি পরে আপনাদেরকে দেখাবো, বাট বাই ডিফল্ট আমরা সবাই দিন শেষে অ্যাসিড প্রপার্টিগুলো ফলো করি। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। Any other questions regarding acid properties? Okay, moving on then. So ট্রানজ্যাকশন প্রসেসিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে একটা রিকভারি সাবসিস্টেম আছে, একটা কনকারেন্সি কন্ট্রোল আছে, এবং এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি একটু মনে রাখতে হবে যে হচ্ছে কোন সাবসিস্টেমের কারণে কোনটার ক্ষেত্রে ইস্যু হয়। সো ডিউরেবিলিটি যেই প্রপার্টিটা আছে, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ দ্য রিকভারি সাবসিস্টেম। তার মানে রিকভারি সাবসিস্টেম ডিউরেবিলিটিটাও মেনটেন করে, আবার অটোমেসিটি যেটা দেখে আসছিলাম সেই জিনিসগুলো মেনটেন করে। সো এগুলো একটু লিঙ্ক করে পড়বেন, লিঙ্ক করে পড়লে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার আউট হবে। এক্সামে হচ্ছে অ্যান্সারগুলো তাড়াতাড়ি করতে পারবেন, কারণ নইলে হচ্ছে অনেক কিছু চিন্তা করা লাগে, চিন্তা করে হচ্ছে অ্যান্সারগুলো ফিগার আউট করা লাগে। রিকভারি কেন দরকার হয়? প্রিটি বেসিক অ্যান্ড সিম্পল। কখন কখন রিকভারির দরকার হয়? যদি কম্পিউটার ক্র্যাশ করে, সিস্টেম ক্র্যাশ করে, ট্রানজ্যাকশনের মধ্যে যদি কোনো ধরনের কোনো ইরর থাকে, ওই জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করা আছে। তারপর হচ্ছে লোকালি যদি কোনো ধরনের কোনো ইরর হয়, যে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করতে গিয়ে ডেটাটা হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না, ডেটা মে নট বি ফাউন্ড, অথবা হচ্ছে কোনো কারণে ট্রানজ্যাকশন বা অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে আছে, তখন হচ্ছে লোকাল ইরর হতে পারে। কনকারেন্সি কন্ট্রোল যদি এনফোর্স করা না হয়, ইন দ্যাট কেস হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইরর হতে পারে। ডিস্ক ফেইলিয়ার হতে পারে, হার্ড ডিস্ক হচ্ছে মেবি ডেডলকে চলে গেছে অথবা ব্লক হয়ে গেছে, অথবা লাস্ট পার্ট হচ্ছে ফিজিক্যাল প্রবলেম বা ক্যাটাস্ট্রফি, যে ফায়ার ইনসিডেন্ট হতে পারে, এয়ার কন্ডিশন ফেইলিয়ার হতে পারে, স্যাবোটাজ প্রবলেম হতে পারে, হ্যাকিং হতে পারে। সো এই সবগুলাই হচ্ছে দ্য বেসিক মানে প্রপার্টিস, যেগুলোর কারণে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন হচ্ছে ফেইল হয়ে থাকে, এবং এই রিজনগুলোর কারণেই আমাদের হচ্ছে রিকভারি সিস্টেম দরকার হয়। এখন রিকভারি সিস্টেম কি জিনিস? এখানে একটা ফ্লো চার্ট আঁকা আছে, ফ্লো চার্টটা হচ্ছে এই লাইনগুলোতে এক্সপ্লেইন করা আছে। আমি জাস্ট ফ্লো চার্টটা বুঝাই দিই, এই লাইনগুলো হচ্ছে হোপফুলি আপনারা বুঝতে পারবেন, এবং ক্লাসে তো স্যাররা হচ্ছে অলরেডি পড়াই গেছেন। সো বেসিক ট্রানজ্যাকশন আমরা স্টার্ট করি, স্টার্ট করার পরে দিন শেষে যেই অপারেশনই বলেন না কেন সবই হচ্ছে রিড এবং রাইট। রিড এবং রাইট যতক্ষণ থাকে সে ততক্ষণ হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাসে থাকে বা অ্যাক্টিভ স্টেটে থাকে। অ্যাক্টিভ স্টেটে থাকার পরে কোনো কারণে যদি রিড রাইট করতে না পারি, ইকুয়েশনের কোনো ইরর আসে, এটা হচ্ছে অ্যাবর্ট হয়ে ফেইল স্টেটে চলে যায়। আচ্ছা, আর আমরা যদি প্রপারলি এক্সিকিউট করি, ট্রানজ্যাকশন যদি প্রপারলি ফুলফিল হয়, এটাকে আমরা পার্শিয়ালি কমিটেডে রাখি। পার্শিয়ালি কমিটেডে কেন রাখি? পার্শিয়ালি কমিটেডের মধ্যে বিভিন্ন ধরনের লজিক্যাল চেকিং হয়, যে আমি যে জিনিসটা করতেছি এটা লজিক্যালি ঠিক আছে নাকি, এটা ডেটাবেজের মধ্যে কোনো ইরর থ্রো করবে নাকি, এটা কোনো ধরনের কোনো কনস্ট্রেন্ট ভায়োলেট করছে নাকি। এই সব কিছু চেক করার পরে যদি কোনো ইরর পাওয়া যায়, দেন এগেইন এটা অ্যাবর্ট করে ফেইল স্টেটে নিয়ে যাওয়া হয়। আর যদি দেখা যায় যে না, কোনো ধরনের কোনো ইস্যু নাই, তাহলে হচ্ছে কমিট করা হয়। কমিট করার পরে এটা হচ্ছে কমিটেড স্টেটে চলে যায়, এবং কমিটেড স্টেটে যাওয়ার পরে এটা হচ্ছে টার্মিনেট করে দেওয়া হয়। সো অলওয়েজ মনে রাখবেন, ট্রানজ্যাকশন শুরু হয় হচ্ছে অ্যাক্টিভ স্টেট থেকে, এবং লাস্টের স্টেটটা হচ্ছে টার্মিনেটেড স্টেট। এর মাঝখানে কন্ডিশন অনুযায়ী পার্শিয়ালি কমিটেড হতে পারে, ফেল স্টেটে যেতে পারে, অথবা কমিটেড স্টেটে যেতে পারে। এইটাই হচ্ছে রিকভারি সাবসিস্টেমের ট্রানজ্যাকশন স্টেটগুলোর ফ্লো চার্ট। এই অ্যাক্টিভ স্টেট, পার্শিয়ালি কমিটেড, কমিটেড, টার্মিনেটেড, ফেইল্ড, এগুলাই হচ্ছে এক একটা ট্রানজ্যাকশনের স্টেট। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, আমরা যখন কোনো কিছু ইনসার্ট করি বা আপডেট করি, এগুলো তো হচ্ছে স্যার রাইট করা, রাইট? ইয়েস, ইনসার্ট, আপডেট, ডিলিট হচ্ছে রাইট করা।
আর সিলেক্ট হচ্ছে রিড করা। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো ডান উইথ দ্য বেসিক ট্রানজ্যাকশন স্ট্রেট। কনকারেন্সি কন্ট্রোলের ক্ষেত্রে কনকারেন্সি বলতে কি বোঝানো হয়, যদি আমরা মাল্টিপল ট্রানজ্যাকশন একটা সিস্টেমের মধ্যে কনকারেন্টলি ইউজ করার ট্রাই করি বা একসাথে চালানোর ট্রাই করি। এখন प्रिंसिपल कहते हैं हाउ मच मनी আচ্ছা, ওকে, हाइब्रिड है क्या ना রাইট। আচ্ছা, সো মাল্টিপল ট্রানজ্যাকশনের কথা যদি আমি বলি, সো এটার হচ্ছে বেসিক কিছু অ্যাডভান্টেজেস আছে। সো বেসিক অ্যাডভান্টেজগুলো হচ্ছে, যেহেতু আমাদের এখন মাল্টিকোর সিস্টেম চলে আসছে, সো আমাদের প্রসেসর হচ্ছে মাল্টিপল কাজ একসাথে করতে পারে। সো মাল্টিপল কাজ বা মাল্টিপল ট্রানজ্যাকশন বা মাল্টিপল ট্রানজ্যাকশন যখন আমরা করে থাকি, সেটাকেই হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল বলা হয়। এখন কনকারেন্সি কন্ট্রোলের ক্ষেত্রে এই যে কনকারেন্ট ওয়েতে কাজগুলো হচ্ছে, এই কনকারেন্ট ওয়েতে কাজগুলো হওয়ার কারণে কোনো ধরনের কোনো প্রবলেম যাতে না হয়, এইটাই হচ্ছে আমাদের মেইনটেইন করা লাগে। এখন কনকারেন্সি কন্ট্রোল কেন দরকার আছে? বিকজ হচ্ছে এই ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। এই ধরনের প্রবলেমগুলো যেহেতু আমরা ফেস না করি, সেই কারণেই হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল এনশিওর করা লাগে। এখন এই প্রবলেম যেগুলো আছে, এই প্রবলেমগুলো একটা একটা করে একটু দেখি, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাব। সো প্রথমে আসে হচ্ছে লস্ট আপডেট প্রবলেম। লস্ট আপডেট প্রবলেমটা কেন হয়? ওই যে যেটা বললাম, দুইটা ট্রানজ্যাকশন যদি আমরা পাশাপাশি চালানোর ট্রাই করি, ফার্স্ট অফ অল অ্যাসিড প্রপার্টি ফলো করতেছি না, তার পাশাপাশি হচ্ছে আমরা কনকারেন্টলি কিছু করার ট্রাই করতেছি, তো তখন হচ্ছে লস্ট আপডেট প্রবলেম হয়ে যায়। কিভাবে হয় একটু খেয়াল করে দেখেন। এখানে একটা আইটেম রিড করলো, দেন হচ্ছে একটা জিনিস মাইনাস করলো, এখানে কিন্তু আর রাইট করা হয় নাই। সো যেহেতু রাইট করা হয় নাই, এখানে যখন এক্সের ভ্যালুটা আমরা পাবো, এটা কি প্রিভিয়াস ভ্যালু পাবো নাকি হচ্ছে নতুন ভ্যালু পাবো? প্রিভিয়াস ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি এক্স এর আগে যেই ভ্যালুটা ডেটাবেজে ছিল সেটা পাবো। প্রিভিয়াসটাই পাবো স্যার, রাইট করা হয়নি তো। ভেরি গুড, প্রিভিয়াসটাই পাবো, কারণ রাইট করা হয় নাই। বাট এখানে তো একটা ইকুয়েশন হয়ে গিয়েছে, সো ওই ইকুয়েশনটা আবার হচ্ছে এখানে ওভাররাইট হয়ে যায়। ওভাররাইট হওয়ার পর এখানে আবার আরেকটি ইকুয়েশন হয়, ইকুয়েশন হওয়ার পরে দেন হচ্ছে রাইট হচ্ছে। এখানে যেই রাইটটা হচ্ছে, এটা কিন্তু এই আপডেটেডটার জন্য হচ্ছে রাইট হয়ে যায়। তার মানে এখানে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে হারায় যায়। তার মানে যে আপডেটটা করা হয়েছিল, ওই আপডেটটা যেহেতু হারায় যাচ্ছে, এটাকেই হচ্ছে লস্ট আপডেট প্রবলেম বলা হয়। দ্যাটস ইট। সো এইটাই হচ্ছে বেসিক এক্সাম্পল। এরপরে আসে হচ্ছে ডার্টি রিড প্রবলেম। ডার্টি রিড প্রবলেম মানে হচ্ছে নর্মালি একটা ভ্যালু বা একটা ট্রানজ্যাকশন এমন কোনো ভ্যালু রিড করার ট্রাই করে যেটা অন্য কোনো স্টেট আনকমিটেড অবস্থায় রেখে গিয়েছে এবং কোনো কারণে ওই পার্টিকুলার জিনিসটা এক্সিকিউট হতে পারে নাই। সো সাপোজ এখানে হচ্ছে আমি একটা জিনিস রিড করলাম, এক্স মাইনাস এন করলাম, রাইট করলাম, এখানে কিন্তু এখনও কমিট করি নাই। এরপরে আমি আবার রিড করতে গিয়ে কোনো ধরনের কোনো একটা ইরর ফেস করলাম, তাহলে কিন্তু এইটা আবার রোল ব্যাক হয়ে প্রিভিয়াস স্টেটে চলে যাবে। বাট আমি এখানে রিড করলাম, এক্স মাইনাস এন করলাম, রাইট করলাম, এর মাঝখান থেকে যদি T2 আবার ভায়োলেট করে, সো ও যে আইটেমটা রিড করতেছে ওইটা কিন্তু আমাদের প্রবলেমেটিক যেই ভ্যালুটা ছিল, ওই ভ্যালুটা রিড করেই ওইটা নিয়ে কাজ করতেছে। তো এরপরে যখন আবার রোল ব্যাক করা হবে, তখন এই ট্রানজ্যাকশনটা কিন্তু বেসিক্যালি এমন একটা ভ্যালু রিড করলো যেটা কাইন্ড অফ লাইক আ ডার্টি ডেটা। সো তখন হচ্ছে বেসিক্যালি প্রবলেম হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, আপডেট অ্যাকাউন্ট সেট ব্যালেন্স ব্যালেন্স -100 ওয়্যার আইডি ইকুয়ালস টু 1। সো যার আইডি 1 ছিল তার অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমি আপডেট করার ট্রাই করতেছি, যেটা হচ্ছে 100 দিয়ে মাইনাস করলাম। এরপরে ট্রানজ্যাকশন 2 যেটা করলো, সিলেক্ট ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট ওয়্যার আইডি ইকুয়ালস টু 1, এখানে যেই ভ্যালুটা রিড করবে এটা কিন্তু আনকমিটেড ভ্যালু। এরপরে কোনো ধরনের একটা ইস্যু দেখা গেল এই জায়গাটায়, যেটার কারণে T1টা হচ্ছে রোল ব্যাক হয়ে যাবে। T1 যদি রোল ব্যাক হয়ে যায়, আগের যেই ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সটাতেই কিন্তু চলে যাবে, বাট T2 যেই ব্যালেন্সটা হচ্ছে নিয়েছিল সেটা কিন্তু 100 মাইনাস করার পরের যেই ভ্যালুটা, ওই ভ্যালুটা নিয়ে কাজ করেছিল। সো এটাকেই বলা হয় বেসিক্যালি ডার্টি রিড প্রবলেম। সো লস্ট আপডেট প্রবলেম দেখলাম, ডার্টি রিড প্রবলেম দেখলাম, এরপর আসি হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেমে। ইনকারেক্ট, হ্যাঁ বলেন স্যার। যে ডার্টি রিড প্রবলেমে মানে আমাদের যদি রোল ব্যাক করে, মানে রিড আইটেম লাস্টে ওয়াই রিড করার আগে যদি কোনো কারণে রোল ব্যাক করে, তখন কি আমি মানে x = x + m এর ভ্যালুটা পাবো? তখন হচ্ছে যদি রোল ব্যাক করে তখন x = x + m এর ভ্যালুটা পাবেন না। রোল ব্যাকটা হচ্ছে ট্রানজ্যাকশন T1 এর জন্য করা হচ্ছে। তার মানে লেটস সে x এর ভ্যালু হচ্ছে 70, আমার n এর ভ্যালু হচ্ছে লেটস সে 10। সো এই লাইনে হচ্ছে 70,
-10 করা হলো উইচ ইজ বেসিক্যালি 60, এখানে 60টা রাইট করা হলো। সো এখানে যখন রিড করবে ও কিন্তু 60টাই রিড করবে, বাট মনে করেন এখানে কোনো ধরনের কোনো ইস্যু হয়েছে, ইস্যু হলে এটা হচ্ছে রোল ব্যাক করে আবার এখানে চলে যাবে। রোল ব্যাক করে এখানে চলে যাওয়া মানে হচ্ছে এক্সের ভ্যালু আবার 70 করে দেওয়া, বাট ও কিন্তু অলরেডি 60 নিয়ে কাজ করে ফেলছে। সো এইটাই হচ্ছে ডার্টি রিড প্রবলেম। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, সো এরপর আসি হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেমে। ইনকারেক্ট সামারি প্রবলেম ইউজুয়ালি হয় হচ্ছে অ্যাগ্রেগেট ফাংশন ইউজ করার জন্য। অ্যাগ্রেগেট ফাংশন কি জিনিস কেউ কি একটু বলতে পারবেন? সাম, এভারেজ, রাইট। সো বিল্ট ইন যেই ফাংশনগুলো আমরা এসকিউএল এ ইউজ করে থাকি, সাম হতে পারে, অ্যাভারেজ হতে পারে। সো সাম অ্যাভারেজ যেহেতু বললেন, ওইটা দিয়ে এক্সাম্পল দিই। লেটস সে আমি হচ্ছে 100টা রো বা 1000টা রো এর সাম করতে চাচ্ছি, যেটা হচ্ছে T3-তে করা হচ্ছে। বাট ইন দ্য মিন ওয়াইল T1 এর মধ্যে কোনো একটা ভ্যালু আপডেট করা হলো। সো আপডেট করার পরে ও যেই সামটা করছিল, ও সামটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু নিয়েই করে ফেলছে, আপডেটেড ভ্যালুটা নিয়ে করে নাই। এই ধরনের যখন ইস্যু হয় এটাকে হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেম বলা হয়। এবং দিন শেষে যতগুলা প্রবলেমই আপনারা দেখতেছেন কিন্তু এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশনের কাছে ইন্টারফেয়ার করার কারণে, তার মানে হচ্ছে কনকারেন্সি কন্ট্রোলের কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে। সো ইনকারেক্ট সামারি যে প্রবলেমটা হয়, ইটস ফর দ্য অ্যাগ্রিগেট ফাংশন। আমি সাম করতেছি বা হচ্ছে অ্যাভারেজ বের করার ট্রাই করতেছি, বাট সাম এবং অ্যাভারেজ যেই নাম্বার অফ ডেটার উপর করা হচ্ছে, যে কোনো একটা ডেটা কোনো কারণে হচ্ছে আপডেট করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে, বাট ও যেই সামেশনগুলো করছিল ওইটা হয়তো বা আপডেটেড ডেটাটা নিয়ে করে নাই, তখনই হচ্ছে ইনকারেক্ট সামারি প্রবলেমটা হয়ে থাকে। সো লস্ট আপডেট দেখলাম, ডার্টি রিড দেখলাম, ইনকারেক্ট সামারি প্রবলেম দেখলাম। এরপর আসে হচ্ছে নন রিপিটেবল রিড এবং হচ্ছে ফ্যান্টম রিড। সেকশন নাম্বার 1-এ মোস্ট প্রবাবলি হচ্ছে এই দুইটা পড়ানো হয় নাই। সো আমি হচ্ছে এই দুইটা একটু স্লো যাব। নন রিপিটেবল রিড মানে হচ্ছে a transaction reads the same row twice and gets different value because another transaction has modified the row between the read. সহজ ভাষায় হচ্ছে আমি একটা বেসিক মনে করেন সিলেক্ট কোয়েরি চালালাম, আমার সেম রো এর কারণে দুইবার দুই রকমের ভ্যালু দিল। এই ধরনের যখন সিচুয়েশন হয় সেটাকেই নন রিপিটেবল রিড বলা হয়। এটা কিভাবে হয়? ট্রানজ্যাকশন 1-এ সিলেক্ট ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্ট ওয়্যার আইডি ইকুয়ালস টু 1। সো আইডি ইকুয়ালস টু 1-এর অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমরা জানতে চাচ্ছি, যেটা আমাদেরকে 100 রিটার্ন করলো। এরপরে মাঝখান থেকে একটা ট্রানজ্যাকশন ঢুকলো, যেটা হচ্ছে 1 আইডির ব্যালেন্সটা হচ্ছে 200 করে দিয়ে কমিট করে দিল। এরপরে যখন আমি আবার সেম কোয়েরিটা চালাবো, সেম কোয়েরির জন্য দেখেন আমাকে হচ্ছে 200 ভ্যালু দিচ্ছে। সো একই রোয়ের জন্য আমি কোয়েরি চালাচ্ছি, বাট একই টাইমে সেম ট্রানজ্যাকশানে কিন্তু আমার দুইবার দুই রকমের ভ্যালু দিচ্ছে। এরকম যদি হয় এটাকেই হচ্ছে নন রিপিটেবল রিড বলা হয়। তার মানে T1 সিজ ডিফারেন্ট ভ্যালু ইন দ্য সেম ট্রানজ্যাকশান। সেম ট্রানজ্যাকশানে কিন্তু সেম সিলেক্ট কোয়েরি দুইটা ডিফারেন্ট ভ্যালু দিতে পারে না। এটা কেন দিচ্ছে? বিকজ অফ দ্য কনকারেন্সি কন্ট্রোল প্রবলেম। নন রিপিটেবল রিড সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। এরপর আসে হচ্ছে ফ্যান্টম রিড। আচ্ছা, ফ্যান্টম এই মিনিংটা বা এই নামটা হচ্ছে অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন। ফ্যান্টম মানে কি কেউ জানেন বা কেউ বলতে পারবেন? আচ্ছা, ফ্যান্টম বেসিক্যালি হচ্ছে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক আ সুপার হিরো। যেই সুপার হিরোটা হচ্ছে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক আ ডিটেকটিভ সুপার হিরো। সে হচ্ছে সাইলেন্টলি অনেক কাজ করতো। মানে আই ওয়াজ ভেরি লিটল, আমি ছোটোবেলায় হচ্ছে ফ্যান্টমের কমিক্স পড়তাম। ইফ আই শো ইউ গাইজ দিস ফ্যান্টম সুপার হিরো, রাইট? সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য সুপার হিরো, যেটা হচ্ছে ফ্যান্টম ছিল। ফ্যান্টমের হচ্ছে অনেকগুলো কমিক্স ছিল। সো যখনই হচ্ছে আপনারা ফ্যান্টম রিলেটেড কিছু দেখবেন, তখনই হচ্ছে আপনাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে অ্যাসাসিন টাইপের বা সাইলেন্ট টাইপের কিছু। এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও সেম। ইভেন আপনারা যদি ভ্যালোরেন্ট খেলে থাকেন, ভ্যালোরেন্টে হচ্ছে একটা গান আছে যেটা হচ্ছে বেসিক্যালি ফ্যান্টম। ফ্যান্টমের মাথার মধ্যে হচ্ছে সাইলেন্সার লাগানো থাকে, বিকজ ওইটা হচ্ছে ভ্যান্ডালের থেকে কম সাউন্ড করে। এনিওয়েজ, সো ফ্যান্টম রিড মানে হচ্ছে a transaction re-executes a query returning a set of row that satisfy a condition and new row disappear due to the another transactions insert and delete. তার মানে হচ্ছে সেম টাইপের ট্রানজ্যাকশন
এক একবার এক এক নাম্বার অফ রো রিটার্ন করে। নন রিপিটেবল রিডের মধ্যে এক একবার এক এক রকমের ডেটা রিটার্ন করতেছিল, বাট এখানে হচ্ছে এক একবার এক এক রকমের রো রিটার্ন করতেছে সাইলেন্টলি, যেটা আমরা বুঝতে পারতেছি না। এটাকেই হচ্ছে ফ্যান্টম রিড বলা হয়। এক্সাম্পল কিভাবে, T1 ট্রানজ্যাকশনটা সিলেক্ট স্টার ফ্রম অর্ডার ওয়্যার অ্যামাউন্ট ইকোয়ালস টু 100, তার মানে অ্যামাউন্ট 100-এর থেকে বেশি যেই সকল অর্ডার আছে সবগুলা দেখতে চাচ্ছি, তো তারা আমাকে 5টা রো রিটার্ন করলো। মাঝখান থেকে T2 এসে অর্ডারের মধ্যে একটা ভ্যালু ইনসার্ট করলো, যেটার ভ্যালু বেসিক্যালি হচ্ছে 99 থেকে 150-র মধ্যে, এবং এইটার মধ্যে মনে করেন 100-এর থেকে বড় কোনো ভ্যালুই সে আমাদেরকে দিল এবং কমিট করা হলো। এরপরে যখন সেম কোয়েরিটা আবার রিপিট করব এই ট্রানজ্যাকশানে, আমরা 5টা রো এর জায়গায় 6টা রো দেখতে পারবো, যেহেতু নতুন ভ্যালু ইনসার্ট করা হয়েছে। সো এই প্রবলেমটাকেই হচ্ছে ফ্যান্টম রিড বলা হয়। ফ্যান্টম রিড কি সবাই বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? স্যার নন কোশ্চেন রিপিটেবল হচ্ছে লাইক কোশ্চেনস কেমন আসবে স্যার, এটা একটু আনক্লিয়ার, মানে জি স্যার, বুঝতেছি এটাই না যে বুঝতে পারছি না। আচ্ছা, কোয়েশ্চেন্স কেমন আসবে? কোয়েশ্চেনের হচ্ছে আপনাদেরকে এরকম যে সিনারিও দিয়ে দিবে, সিনারিও দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে কোয়েশ্চেন আসতে পারে যেটা কোন ধরনের কনকারেন্সি কন্ট্রোলের কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো আপনাদের হচ্ছে কোয়েরি রান করলেন, কোয়েরি রান করে দেখলেন যে একই সাথে সেম ট্রানজ্যাকশানে 2টা ডেটা দেখতে পাচ্ছেন, তার মানে ওটা কি নন রিপিটেবল রিড। বাট আবার যখন হচ্ছে আপনাদেরকে এই কোয়েরিটা রান করা হলো, নাম্বার অফ রো বা নাম্বার অফ ডেটা আপনারা দেখতেন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি ফ্যান্টম রিড। সো সবই হচ্ছে এরকম কোয়েরি দেওয়া থাকবে, কোয়েরির উপর বেস করে আপনাদের কোন টাইপের কনকারেন্সি কন্ট্রোল, কোন টাইপের অ্যাসিড প্রপার্টি, ওটা হচ্ছে ফিগার আউট করতে হবে। প্র্যাকটিস প্রবলেমে অলরেডি এই টাইপের প্রবলেম দেখা আছে, সো ওগুলো একটু স্যার আমাদের কি করলে সুডো কোড আরেকটু লিখতে ক্লিয়ার হয়ে হবে? যাবে। সরি, স্যার আমাদের কি সুডো কোডও লিখতে হবে? সুডো কোডে লিখতে হবে না, আপনাদেরকে সুডো কোড বা হচ্ছে এসকিউএল কমান্ড দেওয়াই থাকবে, ওইটা দিয়ে আপনাদের হচ্ছে ফিগার আউট করতে হবে যেটা কি টাইপের প্রবলেম হচ্ছে। এই ইউজুয়ালি এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে, এখানে সিমুলেশন বেস কোয়েশ্চেন ওরকম নাই। এনি আদার কোয়েশ্চেন্স? স্যার হ্যাঁ, ফ্যান্টম রিডে আপনি বললেন না যে সাইলেন্টলি কাজ করে, স্যার নন রিপিটেবলও তো সাইলেন্টলি হয় না, মানে এখানে সাইলেন্টলি বলতে কি বোঝানো হচ্ছে? সাইলেন্টলি বলতে আমি বুঝাচ্ছি যে স্যার এখানে নর্মালি যখন একটা কোয়েরি রান করলাম, আমি 5টা রো পাচ্ছি, মাঝখান থেকে কোনো একটা মানে কোয়েরি চলে নর্মালি আমার ভ্যালুটা বেসিক্যালি ইনসার্ট করে দিল বা 2টা বা 3টা ভ্যালু ইনসার্ট করে দিল। হঠাৎ করে আমি দেখতেছি সেম কোয়েরির জন্য নাম্বার অফ ডেটা বেড়ে গেছে আউট অফ নোওয়্যার, এটা হচ্ছে ফ্যান্টম রিড। ফ্যান্টম রিড ইজ অল অ্যাবাউট দ্য নাম্বার অফ ডেটা, বাট নন রিপিটেবল রিড মানে হচ্ছে ইটস অনলি অ্যাবাউট ওয়ান ডেটা, যে ওয়ান ডেটা যে কোনো একটা ডেটা আপডেট হয়ে গেছে, বাট এখানে হচ্ছে নাম্বার অফ ভ্যালু বা নাম্বার অফ ডেটা বেড়ে গেছে আর কি। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ফ্যান্টম রিড অ্যান্ড নন রিপিটেবল রিড। ওকে স্যার। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, সো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সিঙ্গেল এসকিউএল কোয়েরি থাকে, তারপরে হচ্ছে এক্সপ্লিসিটলি আমরা ট্রানজ্যাকশন হচ্ছে বিগিন করে থাকি। নর্মালি এক্সপ্লিসিটলি আমরা বিগিন করি না, নর্মালি হচ্ছে কোনো কোয়েরি রান করলে হচ্ছে ট্রানজ্যাকশন স্টার্ট হয়। অলরেডি বলে আসছি, যদি এক্সিকিউট হয় তাহলে কমিট করে ফেলি, যদি এক্সিকিউট না হয় রোল ব্যাক করি। সো এগুলা নিয়ে অলরেডি হচ্ছে কথা বলা হয়ে গেছে। এখন আসি হচ্ছে এই যে আইসোলেশন যে আছে, দ্য এসকিউএল স্ট্যান্ডার্ড ডিফাইন্স 4 আইসোলেশন লেভেল। আইসোলেশনের হচ্ছে 4টা লেভেল থাকে, দ্যাট ক্যান প্রিভেন্টস দ্য কনকারেন্সি কন্ট্রোল ইস্যু। উপরে আমি যেই কনকারেন্সি কন্ট্রোল ইস্যুগুলা পড়ে আসছি, ওই ইস্যুগুলাকে 4টা আইসোলেশন লেভেল বেসিক্যালি রিমুভ করতে পারে ডিপেন্ডিং অন দ্য ভ্যারিয়াস ডিগ্রি। এবং এই ফেনোমেননগুলা কার উপর ডিপেন্ড করে? ফেনোমেননগুলা ডিপেন্ড করে হচ্ছে ডার্টি রিড, নন রিপিটেবল রিড এবং ফ্যান্টম রিড। এই 3টার উপর ইম্প্যাক্টের উপর বেস করে এই জিনিসগুলা আইসোলেশন লেভেলে কিছু স্ট্যান্ডার্ড ডিফাইন করা হয় যাতে কনকারেন্সি প্রবলেমগুলো না হয়। এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রবলেমগুলো দেখলাম, অল অফ দিজ আর বেসিক্যালি কনকারেন্সি প্রবলেম। এখন কনকারেন্সি প্রবলেম সলভ করার জন্য 4টা আইসোলেশন লেভেল ইন্ট্রোডিউস করা হয়েছে। এই 4টা আইসোলেশন লেভেলে আমি জাস্ট 4টার বেসিক ডিফারেন্স বলে দিব, তাইলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। শতবার প্রথম পার্ট যেটা আছে, দ্যাট ইজ বেসিক্যালি সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবল হচ্ছে সব থেকে স্ট্রিক্ট মেথড। স্ট্রিক্ট মেথড মানে হচ্ছে সব কিছুর পারফরমেন্সের জন্য এটা হচ্ছে স্ট্রিক্ট থাকে, এবং এইটা হচ্ছে মেক শিওর করে যে সবগুলা ট্রানজ্যাকশন যাতে সিরিয়াল অর্ডারে হয়।
তার মানে প্রত্যেকটা জিনিস কনকারেন্ট থাকলেও মানে প্যারালালি চলার কথা বললেও সে এরকমভাবে ট্রানজ্যাকশনটা করে যাতে হচ্ছে সিরিয়াল অর্ডারে হয়। এখন ঘটনা হচ্ছে একটা কাজ যেটা প্যারালালি হওয়ার কথা সেটা যদি আমি সিরিয়ালি করি, ইন দ্যাট কেস পারফরমেন্স কি বেটার হবে না ওয়ার্স হবে? কেউ অ্যান্সার করতে পারবেন? কোয়েশ্চেনটা স্যার হচ্ছে ওয়ার্স হবে, যদি সিরিয়ালি করি তাহলে টাইম বেশি লাগবে না? ভেরি গুড, প্যারালালি করলে সিরিয়ালি তো যদি অনেক। করি তাহলে হচ্ছে আমাদের টাইমটা বেশি লাগবে। সো লেটস সে দেয়ার ইজ আ ট্রানজ্যাকশন T1 যেটা হচ্ছে 5 সেকেন্ড ধরে কাজ করে, দেয়ার ইজ আ ট্রানজ্যাকশন T2 যেটা হচ্ছে 3 সেকেন্ড ধরে কাজ করে। এই দুইটা যদি আমরা একসাথে রান করতাম তাহলে ইন টোটাল আমাদের টোটাল ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম লাগতো হচ্ছে 5 সেকেন্ড, কারণ T1টা 5 সেকেন্ডে কাজ শেষ করতো, T2টা ওই 5 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে করেই ফেলতো। বাট এই দুইটা কাজ যদি আমি সিরিয়াল ওয়েতে করি আমার টোটাল টাইম লাগবে হচ্ছে 8 সেকেন্ড। সো সিরিয়ালাইজেবলের ক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে কোনো ধরনের কোনো কনকারেন্সি প্রবলেম হয় না, বিকজ এটা হচ্ছে অনেক স্ট্রিক্ট, বাট এটা হচ্ছে পারফরমেন্সের মধ্যে ইম্প্যাক্ট ফেলে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবলের এক্স্যাক্ট অপোজিট হচ্ছে রিড আনকমিটেড। রিড আনকমিটেড হচ্ছে সব থেকে লিস্ট অ্যামাউন্ট অফ স্ট্রিক্ট। লিস্ট অ্যামাউন্ট অফ স্ট্রিক্ট কীভাবে? এটা হচ্ছে আনকমিটেড যেই রেকর্ডগুলো থাকে সেগুলোও হচ্ছে রিড করে। তার মানে ইউজুয়াল কেসে আমাদের কি হয়, আমাদের কমিটেড যেই ডেটাগুলো ছিল বা কমিটেড যেই রেকর্ডগুলো ছিল ওগুলাই রিড করা উচিত ছিল, বাট রিড আনকমিটেড স্টেট যেটা করে এটা হচ্ছে যত আনকমিটেড স্টেটগুলো আছে বা আনকমিটেড রেকর্ড বা এসকিউএল কোয়েরি আছে ও সবগুলাই রিড করে। সবগুলা রিড করার কারণে ওইটার মধ্যে ডার্টি রিড প্রবলেম হয়, নন রিপিটেবল রিড প্রবলেম হয়, ফ্যান্টম রিড প্রবলেম হয়। এইটা হচ্ছে কম্পারেটিভলি ফাস্টার। ফাস্টার কেন? কারণ এইটা হচ্ছে প্যারালাল ট্রানজ্যাকশন করতে আমাদেরকে হেল্প করে। সো সিরিয়ালাইজেবলের এক্স্যাক্ট অপোজিট হচ্ছে রিড আনকমিটেড। এর মাঝখানে দুইটা রিড আছে, একটা হচ্ছে রিপিটেবল রিড আর একটা হচ্ছে রিড কমিটেড। রিড কমিটেড নাম দেখেই বুঝতেছেন এটা হচ্ছে মেইন সিস্টেমে হচ্ছে ডিফল্ট হিসাবে থাকে। এটা কি করে? শুধুমাত্র কমিটেড রেকর্ডগুলো হচ্ছে রিড করে। রিপিটেবল রিডও সেম, কমিটেড রেকর্ডগুলো রিড করে, বাট রিপিটেড রিডস অফ দ্য সেম রেকর্ড রিটার্ন দ্য সেম ভ্যালু, বাট successive reads of the same record may return different committed value. This is the difference between point number 2 is the difference between repeatable read and read committed. Repeatable read এ কি হয়? রিপিটেডের যতবারই আমি রিড করব ততবারই আমি হচ্ছে সেম রেকর্ডটা বা সেম ভ্যালুটাই রিটার্ন হিসাবে পাবো। বাট রিড কমিটেডের ক্ষেত্রে মাল্টিপল সেম টাইপের রেকর্ডের জন্য আমরা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কমিটেড ভ্যালু পেতে পারি। এইটাই হচ্ছে চারটা এসকিউএলের স্টেট যেটা হচ্ছে আইসোলেশনের লেভেল মেক শিওর করে, এবং এই চারটা লেভেলের কারণেই কনকারেন্সি প্রবলেম রিমুভ হয়। এখন ঘটনা হচ্ছে কোন স্টেটের কারণে কোন প্রবলেম রিমুভ হয়, কি হতে পারে, এত কিছু স্যার কানেক্ট তো করতে পারতেছি না বা এত কিছু তো মনে রাখতে পারতেছি না। এইটার সলিউশন হিসাবেই আসে হচ্ছে এই সামারি টেবিল। এই সামারি টেবিল হচ্ছে সব ধরনের রিডের কথা বা হচ্ছে নর্মালি কনকারেন্সি প্রবলেম যেই 5টা প্রবলেম ছিল, ডার্টি রিড, নন রিপিটেবল রিড, ফ্যান্টম রিড, লস্ট আপডেট, ইনকারেক্ট সামারি, এগুলা নিয়ে কথা বলা হয়েছে। এবং এই যেই চারটা আইসোলেশন লেভেল, চারটা আইসোলেশন লেভেল হচ্ছে কোনটা কোনটা প্রিভেন্ট করে, কোনটা কোনটা অ্যালাউ করে, ওইটা হচ্ছে বলা হয়েছে। এবং একটু আগে আমি যেটা বলেছিলাম সিরিয়ালাইজেবল হচ্ছে সব থেকে স্ট্রিক্ট। সো এটা হচ্ছে সবগুলাকেই হচ্ছে স্ট্রিক্টলি হচ্ছে অ্যাকচুয়ালি প্রিভেন্ট করে। সো খেয়াল করে দেখেন, ডার্টি রিড প্রিভেন্ট করে, নন রিপিটেবল রিড, ফ্যান্টম, লস্ট, ইনকারেক্ট সামারি সবই কিন্তু সিরিয়ালাইজেবল প্রিভেন্ট করতেছে। আবার রিড আনকমিটেড কি করে? সব আনকমিটেড রেকর্ড হচ্ছে রিড করতে পারে। সো ও দিন শেষে হচ্ছে সবগুলাই কিন্তু বেসিক্যালি অ্যালাউ করতেছে। রিপিটেবল রিডের ক্ষেত্রে দুইজনই হচ্ছে ডার্টি রিড প্রিভেন্ট করে। নন রিপিটেবল রিড যেহেতু এটা রিপিটেবল রিড, সো নন রিপিটেবল রিডকে সে প্রিভেন্ট করলেও রিড কমিটেড কিন্তু এটাকে হচ্ছে অ্যালাউ করে। ফ্যান্টম রিডের ক্ষেত্রে রিপিটেবল রিডও অ্যালাউ করে, রিড কমিটেডও হচ্ছে অ্যালাউ করে, বাকিগুলা মোর অর লেস দিন শেষে সেম। সো এই টেবিলটাই হচ্ছে দ্য মেইন টেবিল যেটা হচ্ছে আইসোলেশন লেভেলগুলোকে কনকারেন্সি লেভেল বা কনকারেন্সি প্রবলেমগুলোর ক্ষেত্রে কোনগুলাকে প্রিভেন্ট করে এবং কোনগুলাকে অ্যালাউ করে ওই জিনিসটাই হচ্ছে আইডেন্টিফাই করে দিচ্ছে।
রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ডার্টি রিডটা কি ছিল? ডার্টি রিডটা কি ছিল? আচ্ছা, ডার্টি রিডটা যদি আমি বলি, ডার্টি রিড প্রবলেমটা ছিল যে এখানে হচ্ছে আমার যেই ভ্যালুটা আছে, ভ্যালুটা ট্রানজ্যাকশনের মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, এটাকে রোল ব্যাক করে যখন আগের স্টেটে চলে যাব, T2টা অলরেডি হচ্ছে ওই আপডেটেড ভ্যালুটা নিয়ে কাজ করে ফেলেছে। দিস ওয়াজ দ্য ডার্টি রিড প্রবলেম। আচ্ছা, মানে যদি দুইবার রিড করা থাকে সেক্ষেত্রে লেটেস্টটা ধরতেছে, ফার্স্টেরটা কনসিডার হচ্ছে না। ফার্স্ট স্টেটটা কনসিডার হতো যদি এটা প্রপার ফুললি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতো, বাট এখানে কমিট না হয়ে রোল ব্যাক হয়ে গেছে, কারণ ট্রানজ্যাকশনের মাঝখানে কোনো প্রবলেম হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এখানে আবার প্রিভিয়াস ডেটায় চলে গিয়েছে, বাট এটা তো অলরেডি আপডেটেড ডেটা নিয়ে কাজ করে ফেলেছে। সো দিস ওয়াজ দ্য প্রবলেম, দ্য নেম অফ দ্য প্রবলেম ইজ ডার্টি রিড প্রবলেম। এনি আদার কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস চ্যাপ্টার? স্যার আচ্ছা, ওকে। সো হোপফুলি হচ্ছে কারো কোনো প্রবলেম নাই। সো এই চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যায়, উই ক্যান কনসিডার দ্যাট উই আর ডান উইথ আওয়ার ফাইনাল সিলেবাস। দ্য মেইন রিজন ইজ দ্যাট এরপরে হচ্ছে আমাদের একটা চ্যাপ্টারই বেসিক্যালি বাকি থাকে। দ্য নেম অফ দ্য চ্যাপ্টার ইজ এসকিউএল, এবং এসকিউএলের যেই চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে আপনারা এই কয়দিন ধরে ল্যাবে যা যা করেছেন ওই এসকিউএল চ্যাপ্টারে সেম জিনিসটাই দেখানো হয়েছে। সো আমি যদি এসকিউএলের যে চ্যাপ্টারটা আছে এটা একটু ওপেন করি, এখানে ঘুরে ফিরে ওই ক্রিয়েটের জন্য কোয়েরি, তারপর আপডেটের জন্য কোয়েরি, ইনসার্টের জন্য কোয়েরি, ডিলেটের জন্য কোয়েরি, তারপর হচ্ছে প্রাইমারি কি কিভাবে ডিফাইন করা হয় না হয়, তারপর হচ্ছে সিলেক্টে কত ধরনের কোয়েরি থাকে। ইউজুয়ালি মোস্ট অফ দেম আর বেসিক্যালি দ্য সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরির মধ্যে ওয়্যার ক্লজ দিয়ে আমরা কিভাবে কি করি, জয়েন অপারেশন কিভাবে কি করে থাকি, নেস্টেড কোয়েরি কিভাবে লিখে থাকি, কোরিলেটেড কোয়েরি কি জিনিস, এই জিনিসগুলাই হচ্ছে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। এখানে আরেকটু থরলি বলা আছে, বাট ল্যাবে হচ্ছে আপনাদের যে এসকিউএল কোয়েরিগুলো দেখানো হয়েছিল এক্স্যাক্টলি সেম অ্যাজ দিস ওয়ান। সো এখানে আমার নতুন করে কিছু বলার নাই। ইউজুয়ালি এসকিউএল কোয়েরিতে কী টাইপের কোয়েশ্চেন আসে সেটা আমি একটু আপনাদের সাথে ডিসকাস করি। সো আপনাদের হচ্ছে এসকিউএল কোয়েরিতে যে প্রবলেম যেগুলো মানে একদম ডিফল্ট প্রবলেম, সেটা হচ্ছে একটা টেবিল দেওয়া থাকতে পারে, ওই টেবিলের উপর বেস করে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, ওই কোয়েশ্চেন অনুযায়ী আপনারা হচ্ছে এসকিউএল কোয়েরি লিখবেন অথবা এসকিউএল কমান্ড লিখবেন। দিস ক্যান বি ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ইজ ইটস কাইন্ড অফ লাইক আইডেন্টিফাইং দ্য প্রবলেম উইথ দ্য কোয়েরি। একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ওই কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়া আছে, ওই অ্যান্সারটা অনুযায়ী আমি যেই অ্যাকুরেট রেজাল্টটা চাচ্ছি ওই রেজাল্টটা ওই যে এসকিউএল কোয়েরিটা দেওয়া আছে ওইটা রান করলে পাবো নাকি পাবো না, এবং কেন পাবো না, অথবা যদি পাই কিভাবে পাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেন করতে আসতে পারে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে একটা কোয়েরি দেওয়া আছে, কোয়েরিটা সাপোজ কোনো ধরনের কোনো সাব কোয়েরি বা কোরিলেটেড কোয়েরি দিয়ে সলভ করা আছে, আপনাকে বলতে পারে এই সেম কোয়েরিটা জয়েন কোয়েরির মাধ্যমে সলভ করার জন্য। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনাদের ল্যাব ফ্যাকাল্টিরা বারবার বলেছিল এসকিউএলের উপর ফোকাস করা, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে এসকিউএলের উপর মার্কস লুজ করে ইন দ্য ফাইনাল। সো এসকিউএলটা হচ্ছে ভালো করে পড়বেন, এখানে নতুন করে শেখানোর কিছু নাই, ল্যাবে যা দেখে আসছেন এক্স্যাক্টলি সেম। ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন ক্যান বি ডিরেক্টলি কোয়েরি লিখতে হতে পারে, অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন ক্যান বি কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকবে, কোয়েরি দিয়ে দেওয়া থাকবে, কোয়েরিটা রাইট নাকি রং এক্সপ্লেইন করতে হবে। অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন ক্যান বি এক টাইপের কোয়েশ্চেনের এসকিউএল কোয়েরি ওয়ান ওয়েতে সলভ করা আছে, আপনাকে অন্য কিছু দিয়ে মানে সাব কোয়েরি দিয়ে অথবা কোরিলেটেড কোয়েরি দিয়ে অথবা কোনো একটা পার্টিকুলার অ্যাগ্রেগেট ফাংশন দিয়ে ওই কোয়েরিটা সলভ করতে জিজ্ঞেস করতে হতে পারে। সো এই টাইপের কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট ইন দ্য ফাইনাল। রিগার্ডিং এসকিউএল কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন আছে? So can we expect partial marking in the queries? এসকিউএল এর ক্ষেত্রে আমি ইউজুয়ালি পার্শিয়াল মার্কিং করে থাকি প্রত্যেকটা। যদি ফর এক্সাম্পল আপনাদেরকে হচ্ছে জয়েনের কোয়েরি হয়, জয়েনের কোয়েরির ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ কলাম ঠিক মতো লিখেছেন নাকি, নাম্বার অফ টেবিল ঠিক মতো লিখেছেন নাকি, ওইটার উপর কিছু পার্শিয়াল থাকে। দুইটা টেবিল প্রপারলি জয়েন করেছেন নাকি, ওইটার উপরে কিছু পার্শিয়াল থাকে। ওয়্যার ক্লজগুলো প্রপারলি লিখেছেন নাকি, সেটার উপরেও কিছু পার্শিয়াল থাকে। মানে এটা হচ্ছে আমার ইউজুয়াল মার্কিং রুব্রিক, এবারও হচ্ছে সেম টাইপেরই ফলো করার কথা, বাট বাইনারি মার্কিং এসকিউএলে হবে না। সো ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, কিছু পার্শিয়াল অফকোর্স পাবেন।
Any other questions regarding SQL? Anyone? আচ্ছা, সো কারো যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আর কোয়েরি না থাকে, ইন দ্যাট কেস উই ক্যান সিম্পলি সে দ্যাট উই আর ডান উইথ আওয়ার ফাইনাল সিলেবাস। সো আপনাদেরকে হচ্ছে নর্মালাইজেশন দেখানো হয়েছিল, ইন্ডেক্সিং অ্যান্ড হ্যাশিং, B+3 যা যা আছে, এবং SQL, এই তিনটা কনসেপ্ট আমি হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে ক্লিয়ার আউট করার ট্রাই করেছি। কারো কোনো কোয়েশ্চেন কোয়েরি? আচ্ছা, আমাদের ফাইনাল কত মার্কস হবে, মানে প্যাটার্নটা কেমন হবে? প্যাটার্ন কয়টা কিরকম হবে, কত মার্কসে হবে, কয়টা কোয়েশ্চেন থাকতে পারে, টাইম কতক্ষণ থাকবে, সব কিছু হচ্ছে মিড টার্মের আগে নাজিফা মিস যেরকম অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছিল এক্স্যাক্টলি সেমই দিয়ে দিবে। আমাদের এই জিনিসটা হচ্ছে ফিক্স না, প্রত্যেক সেমিস্টার হচ্ছে চেঞ্জ হয়। অ্যান্ড অফকোর্স আমরা যেহেতু এখনও কোয়েশ্চেন বানাইনি, আমরা অ্যাকুরেট কোনো অ্যান্সার দিতে পারবো না এখন। বাট আপনারা হচ্ছে এক্সপেক্ট করতে পারেন যে আপনাদের ফাইনালের 1 দিন বা 2 দিন আগে নাজিফা মিস হচ্ছে মোটামুটি একটা সামারি লিখে দিবে, ওই সামারিতে যেটা বলা থাকবে ওইটাই হচ্ছে রুল, দ্যাটস ইট। ওকে, সো we are basically done with our final syllabus, number 1. Number 2 is that আপনাদের হচ্ছে আরও একটা কুইজ নেওয়া হবে, ইউ অলরেডি নো। অ্যান্ড 11 তারিখ হচ্ছে আপনাদের একটা বন্ধ আছে। সো 11 তারিখের ক্লাসটা হচ্ছে না, যেহেতু 11 তারিখের ক্লাসটা হচ্ছে না, আই হ্যাভ টু টেক দ্য কুইজ অন 13। এবং 11 তারিখের মেকআপ হচ্ছে 15 তারিখ দেওয়া আছে। আমি 15 তারিখ হচ্ছে আপনাদেরকে এক্সট্রা কোনো অফলাইন ক্লাস নিতে চাচ্ছি না। 15 তারিখে হচ্ছে যেহেতু মানে মোস্ট প্রবলি 17 তারিখ থেকে আপনাদের ফাইনাল শুরু, সো শুধু আমি আপনাদেরকে 15 তারিখ ভার্সিটিতে ডাকতে চাচ্ছি না। আমার ইনিশিয়ালি 15 তারিখের প্ল্যান হচ্ছে আমি একটা অনলাইন সেশন একটা নির্দিষ্ট টাইমে ওপেন রাখবো। যার যেই প্রবলেম আছে আমি 1 ঘন্টার মতো এই সেশনটা নিব, যার যা যা প্রবলেম আছে ওই দিন নিয়ে আসবেন, আমি ওই টাইমের মধ্যে সলভ করার ট্রাই করব। কোনো ধরনের কোনো অ্যাটেন্ডেন্স নাই, কোনো ধরনের কোনো ইস্যু নাই, যার প্রবলেম থাকবে আসবেন, এসে প্রবলেমগুলো বুঝে ক্লিয়ার আউট হয়ে যাবেন। বাট রিমেম্বার দিস, 15 তারিখের পরে আমাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। সো যার যত ধরনের কোয়েরি আছে, যা যা আছে সব কিছু হচ্ছে কাইন্ডলি 15 তারিখের মধ্যে ক্লিয়ার আউট করে নেবেন। অ্যান্ড 13 তারিখের কথা যদি আমি বলি, 13 তারিখে দেয়ার ইজ গোয়িং টু বি আ কুইজ অ্যান্ড অ্যান অ্যাসাইনমেন্ট। কুইজের সিলেবাস, অ্যাসাইনমেন্টের কিসের উপর থাকবে, কিভাবে সাবমিশন নিব অ্যান্ড এভরিথিং সব কিছু হচ্ছে আমি আপনাদের ডিসকর্ডে পোস্ট করে দিব। আপাতত আনঅফিসিয়ালি জানায় রাখলাম 1 উইক টাইম আছে। 13 তারিখে আপনাদের হচ্ছে কুইজ থাকবে। কুইজ এবং অ্যাসাইনমেন্টের টপিক এক্স্যাক্টলি সেম থাকবে, আগে যেভাবে দিয়ে আসছেন এক্স্যাক্টলি সেম। অ্যাসাইনমেন্ট নাম্বার 3, কুইজ নাম্বার মোস্ট প্রবলি 4। এবং কুইজ নাম্বার 4 দেওয়ার আগে আমি হচ্ছে আজকে যেহেতু 6 তারিখ, কালকে বা পরশুর মধ্যে আপনাদের যে থার্ড কুইজটা নিয়েছিলাম ওইটার মার্কস আমি দিয়ে দিব। n-1 যেহেতু কাউন্ট করা হবে, সো কেউ যদি মনে হয় যে অলরেডি মার্কস উঠে গেছে, কুইজ নাম্বার 4 দিবেন না, ইন দ্যাট কেস ইউ ক্যান স্কিপ দ্যাট অ্যাজ ওয়েল। বাট অ্যাসাইনমেন্টের যেহেতু অ্যাভারেজ কাউন্ট করা হবে, অ্যাভারেজ অ্যাসাইনমেন্ট হচ্ছে মাস্ট সাবমিট করতেই হবে। অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন, কুইজের কোয়েশ্চেন প্যাটার্ন, সিলেবাস কী কী থাকবে, আমি সব কিছু আজকের মধ্যে পোস্ট করে দিব। কুইজ 3 এর মার্কস কালকে অথবা পরশুর মধ্যে পেয়ে যাবেন। সবাই কি বুঝতে পারলাম? স্যার আমাদের অ্যাসাইনমেন্ট তো আর একটাই নেওয়া হবে, রাইট? অ্যাসাইনমেন্ট আর একটাই নেওয়া হবে, ইয়েস। থ্যাংক ইউ স্যার। স্যার জি, কয়েকজনের স্যার কুইজের মার্কস স্যার অনেক খারাপ, তাহলে কি স্যার কোনো বোনাস কুইজ নেওয়া পসিবল হবে স্যার? n-1 নিচ্ছি, সো একটা কুইজ খারাপ থাকলে ওটা ঠিক আছে, কনসিডার করা যাবে। 2টা কুইজ খারাপ হলে দ্যাটস ইওর ফল্ট, এখানে আমার কিছু করার নাই। সো বোনাস কোনো ধরনের কোনো কিছু নেওয়া হবে না। স্যার কুইজের কি স্যার সলিউশনগুলো দেওয়া যাবে? কুইজের সলিউশন আমি ক্লাসেই সলভ করে দিই, ওই দিনের কুইজ যেটা নিব ওইটা আমি ক্লাসেই সলভ করে দিব। ওকে স্যার। মেকআপ কুইজও কি স্যার দেওয়া যাবে? মেকআপ কুইজ বলে কিছু নাই, ডিসকর্ডে পোস্টটা ফলো করেন, ওটা হচ্ছে ওখানে সব ডিটেইলসে লেখা আছে। ওকে, এনি আদার কোয়েশ্চেনস এনিওয়ান? আচ্ছা, সো কোয়েশ্চেন আর কোয়েরি যদি না থাকে, ইন দ্যাট কেস হচ্ছে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে ইউ ক্যান বেসিক্যালি লিভ। আর যদি কারো কোনো কোয়েশ্চেন আর কোয়েরি থাকে